তাহলে আজকে এই মঞ্চে বসে আমরা যারা কথা বলছি, যারা বাংলায় ভাষণ দিলাম, বাংলায় কথা বলতেছি, হতো না। একটি প্রজন্ম উৎসর্গ করেছে তাদের বর্তমানকে ভবিষ্যৎ প্রজন্ম। আমাদেরকে আরেকটি প্রজন্ম লাগবে, যে প্রজন্ম তাদেরকে উৎসর্গ করে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সোনার বাংলা করবে। এবং সেটাই হচ্ছে আজকের অঙ্গীকার। কেন আমি ওইটা করতে পারি না, কেন আমি ওইটা করতে পারবো না, কেন পারবো না, পারবো যদি আমরা সকলে মিলিত হতে পারি। ধন্যবাদ। আরেকজন, এবারে এদিক থেকে একজন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নিব। আমাদের মাঝে আমাদের নেক্সট সেশনের স্পিকার ডক্টর ইমতিয়াজ আহমেদ জয়েন করেছেন জুমে। স্যারকে অনুরোধ করবো যে আমাদের এইটা সেশনটা শেষ, এই সেশনটার কোশ্চেনটা শেষ হলেই আমরা ওনার সেশনে চলে যাব। সো নেক্সট কোশ্চেন কে করবে প্লিজ? যেখানে আসসালামু আলাইকুম স্যার। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাবাহিনী প্রধান। আপনার কাছে আমার প্রশ্ন হলো, 1971 সালে আমরা জানি যে মুক্তিযুদ্ধে বেশিরভাগ তরুণরাই অংশগ্রহণ করেছিল। তো তখন তাদের সামনে একটা সুযোগ ছিল তাদের দেশপ্রেমকে প্রমাণ করার। তো যেহেতু আমাদের বর্তমান জেনারেশনের সামনে মুক্তিযুদ্ধের কোনো সুযোগ নেই, কিন্তু আমরা দেখেছি যে করোনাকালীন আমাদের তরুণরা কিভাবে দেশের জন্য লড়াই করেছে বা অক্লান্ত পরিশ্রম করেছে। ইনফ্যাক্ট আমাদের রোটারেক্টররাও অক্লান্ত পরিশ্রম করেছে। তো স্যার, এখন অনেক সময় অভিযোগ শোনা যায় যে বর্তমান সময়ের তরুণরা অলস বা তারা বিভিন্ন কুকর্মে জড়িয়ে পড়ছে। তো আপনি এটাকে কিভাবে দেখছেন? বর্তমান তরুণরা এবং মুক্তিযুদ্ধের সময় তরুণদের মধ্যে তাদের দেশপ্রেম বা দেশের প্রতি ডেডিকেশনের মধ্যে তফাৎ কি, এবং আমরা কি তাদের তুলনায় কোনোভাবে পিছিয়ে আছি কিনা, বা যদি পিছিয়ে থাকি তাহলে সেটা কোন দিকে পিছিয়ে আছি? না, আমি তো আমার বক্তব্যে বলেছি যে আমরা হিমালয় জয় করেছি না? আমি 12,000 ফিট উপর থেকে আমার মেয়েরা প্যারাট্রুপিং করে আন্তর্জাতিক স্বীকৃতি আনতে। কাজেই অলস বলবো, কিন্তু আমাদের ইউনিটি অফ এফার্ট দরকার। সকলে মিলে লক্ষ্য স্থির করতে হবে। যেমন 71-এ ছিল যে কোনো মূল্যে স্বাধীনতা চাই, প্রাণ দিয়ে হলেও স্বাধীনতা চাই। আমাকে একটু 1 মিনিট একটু সময় দেন, আমি একটু বলবো। পাকিস্তানের একজন মেজর সিদ্দিক সালিক মুক্তিযুদ্ধের উপর একটা বই লিখেছে, উইটনেস টু সারেন্ডার। এই সারেন্ডারে একটা ঘটনার কথা লিখেছে। চাঁপাই নবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের অপারেশন করে পাকিস্তানিদের ধাওয়ার মুখে মুক্তিযোদ্ধারা চলে যায়। একজন তরুণ মুক্তিযোদ্ধা, সিদ্দিক সালিকের ভাষায় তার বয়স 13 থেকে 14 বছরের বেশি হবে না, ধরা পড়ে। তাহলে বুঝো, মুক্তিযোদ্ধা যুদ্ধ করতে গিয়ে অস্ত্র নিয়ে ধরা পড়েছে, তো পাকিস্তানিরা কি তারা রক্ষা করবে? অনেক অত্যাচার করেছে। কি জানতে চাইছে? তোমার কমান্ডারকে, তোমার সাথে কারা কারা ছিল, কোথা থেকে এসেছো, কোথায় তোমাদের ক্যাম্প, অনেক প্রশ্ন করেছে। সেই সব প্রশ্নের উত্তরে একটা উত্তর দিয়েছে, কি জানো? এটা সিদ্দিক সালিকের ভাষায়, জয় বাংলা। প্রায় 7 দিন ইন্টারোগেশন করার পরে যখন কিছুই পেল না, অফিসার হুকুম দিয়েছে ফিনিশিং, অর্থাৎ শেষ করে দাও। তখন পাকিস্তানিদের একটা ধারণা ছিল যে জনসমুখে কিলিং করলে তাহলে বাকিরা ভয় পাবে। ওকে নিয়ে গেল বাজারে, ঢেরা পিটালো, অনেক লোক জড়ো হয়েছে, মাঝখানে তারে দাঁড় করাইছে।
তখন সে একজন এনসিও ছিল, তাকে বলেছে তুমি আমাকে আধা মিনিটের জন্য আমার হাতটা ছেড়ে দেবো, আবার তুমি বাইরে হলো আধা মিনিট, জাস্ট গিভ মি হাফ মিনিট। তখন সে পাকিস্তানি এনসিওটা কোনো কারণে বলছে কিছু বাচ্চা চাইছে আধা মিনিট কি আর করবে, হাতটা খুলে দিল। ওই বাচ্চাটা মাটিতে বসে মাটিতে চুমুক খেলো, চুমুকে সে দাঁড়ায় বলল আমি এখন প্রস্তুত, জয় বাংলা। তো সিদ্দিক সালেক বলছে যে এই দেশের 13 থেকে 14 বছরের তরুণের এই মোটিভেশন সেখানে বিদেশি শূন্য এসে কিভাবে জয়লাভ করতে পারে। তাহলে তোমাদের বুঝো কি ধরনের স্পিরিট নিয়ে তৎকালীন যুব সমাজ, তৎকালীন তরুণ সমাজ এই দেশকে স্বাধীন করেছে। 30 লক্ষ শহীদ খালি কথাই বলো না, একটু অনুভব করো যে কিভাবে 30 লক্ষ শহীদ হয়েছে। আচ্ছা, সময় পার হয়ে গেছে, অশেষ অশেষ ধন্যবাদ। আমি তখন ক্যাম্প কমান্ডান্ট ছিল না, ক্যাম্প কমান্ডান্ট আসছে, আপনাকেও অশেষ ধন্যবাদ, রায়লার চেয়ারম্যানকে ধন্যবাদ এবং মাননীয় গভর্নর সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এবং তোমাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো, যদি আরো সময় থাকতো আরো ভালো হতো, আরো বেশি একবার কথা বলতাম। যা হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তবে এই রায়লার যে ট্রেনিং, এটা ভবিষ্যৎ জীবনের জন্য যেন একটা পাথেয় হয়ে দাঁড়ায়, এটা যেন ওয়েস্ট না হয়, এবং এটার উপর ভিত্তি করে আমাদের সোনার বাংলা বিনির্মাণের জন্য সকলে কাজ করবে এই প্রত্যাশা করি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং সব সময় দেশের চিন্তা করবে, দেশের মানুষের চিন্তা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, আমাদের রায়লার পক্ষ থেকে আপনাকে একটা ক্রেস্ট। ওকে দিয়ে দাও। হ্যালো ডিয়ার পার্টিসিপেন্টস, কি অভিজ্ঞতা হলো তোমাদেরকে? মনে একবারও কি প্রশ্ন আসেনি কেন আমরা এটা 71-এর এই যে স্মৃতি স্যার বললেন, এই জিনিসগুলো আমার জানার কেন প্রয়োজন আছে, কিভাবে আমি এটাকে রায়লার সাথে রিলেট করব? এই প্রশ্নটা কি তোমাদের মনে একবারও এসছে? বলো তো, একজন কি একটু বলবা যে কেন আমরা, একজন বলো তাহলে তুমি, যে কেন আমরা রায়লাতে এই সাবজেক্টটাকে ইনক্লুড করেছি? ছোট্ট 2 লাইনে বলো। এগুলো তো আছে, আমার মনে হয় আরেকটা যেটা জানার আছে, নিজেকে জানা। নিজেকে জানলে আমার আত্মবিশ্বাস আসবে, এবং আত্মবিশ্বাস থাকলে আমি আই ক্যান বি এ লিডার, আদারওয়াইজ আই ক্যান নট বি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী সেশনে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সেশনে আমাদের স্পিকার যিনি আছেন ডক্টর ইমতিয়াজ আহমেদ, ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের টিচার। উনি, তার চেয়েও বড় পরিচয় সেটা হয়তো ওনার যে বক্তব্য, উনি যেটা যে সান্নিধ্য বক্তব্য থেকেই তোমরা জানতে পারবে। এটা তো তোমার মনে হতে পারে যে কনফ্লিক্ট রেজলিউশন এ ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কি সম্পর্ক। আমরা কিন্তু প্রায়ই দেখি যে অনেক ইস্যুস আছে যেটা দুটো দেশকে বা একাধিক দেশের সাথে যুক্ত, যেমন আমরা প্রায় বলি পদ্মার পানি বা অন্যান্য ইন্ডিয়ান ইস্যুস গুলো, বাইল্যাটারাল ইস্যুস। তো এই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট সবসময় কিন্তু মারামারি, ধরাধরি, ঘুষাঘুষি করে যায় না।
আন্তর্জাতিক পরিমণ্ডলে এটাকে এটার একটা প্রোটোকল আছে, যে প্রোটোকলের মাধ্যমে আমাদেরকে এই কনফ্লিক্টগুলোকে সমাধান করতে হয়। সেটা কিভাবে আমরা সমাধান করতে পারি সেই বিষয়ে আমাদের পরবর্তী স্পিকার বলবেন, যার পরিচয় উনি নিজেই এবং ওনার বিষয়ের ভিতরেই তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। Should I start? শুরু করব? Should I start? শুরু করব? Yes, I think we can start. Okay, good. Thank you. আমি স্ক্রিন শেয়ার করতে হবে আমার। Let me share the screen. আমাকে you have to make me able. আমার একটা পাওয়ার পয়েন্ট আছে। স্যার মনে হয় আপনি পারবেন স্যার, আপনাকে কো-হোস্ট করা আছে এবং স্ক্রিন শেয়ারিং দেওয়া আছে স্যার। পেয়েছি। Thank you. I got it. Okay. Good afternoon to all of you. এবং বিশেষ করে RYLA কে টু এই ধরনের একটা অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য। প্রচুর মানুষ সামনে আমি দেখতে পাচ্ছি, ইয়াং, সবগুলো কি বলা হয় খুবই ইয়াং। আমি চেষ্টা করব জিনিসটাকে বোঝাবার জন্য। জটিল একটা বিষয় যদিও, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। আমি এটাকে ছোট আকারে ভাবলাম যে দক্ষিণ এশিয়ায় বা বাংলাদেশে কিভাবে আমরা ঐতিহাসিকভাবে কিভাবে আমরা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করে এসেছি, কারণ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নতুন কিছু না। এবং মনে রাখতে হবে যে বাংলাদেশ বা এই উপমহাদেশ কিন্তু একটা বিরাট পুরনো সভ্যতা। আমরা যদিও 71 থেকে আমি দেখলাম যে হারুন ভাই লাস্ট কিছুটা শুনলাম জেনারেল হারুনের 71 দিয়ে যদিও আমরা বলি, কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু একেবারে তার নিদর্শন 6th সেঞ্চুরি BC তো পাওয়া যায়। এটা আমরা অনেক পুরনো সভ্যতার মানুষ, কিন্তু ইউরোপের সভ্যতার চেয়েও পুরনো সভ্যতা হলো এই বেঙ্গল। অনেকেই হয়তো অনেক কিছু বলে গেছে, তো যার জন্য বড় আকারে যদি আমরা না দেখি তাহলে হয়তো আমরা হোঁচট খেয়ে যাব যে আসলে এখানে কিভাবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কিভাবে করা হতো এবং কি ধরনের তত্ত্ব তৈরি হয়েছে। এবং তার চেয়ে বড় কথা হলো যেটাকে আমরা যদি আরো সহজ ভাষায় বলি, শান্তি কিভাবে করা যায়। কনফ্লিক্ট ম্যানেজমেন্টের আরেকটা সহজ শব্দ হবে কি বলা হয়, পিস বিল্ডিং বা শান্তি রক্ষা করা কি উপায় আছে। আমি সহজ করার জন্য আলোচনার সময় হয়তো কিছুটা আরো একটু বুঝিয়ে হয়তো বলবো, কিন্তু বড় আকারে 3টা তত্ত্ব তৈরি হয়েছে এই দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশেও এটা আছে। প্রথম তত্ত্বের সাথে অশোকা জড়িত, যেটাকে অশোকার তত্ত্ব বলা হয়। দ্বিতীয় তত্ত্বে বাউলসরা, মনে রাখতে হবে যে বেঙ্গলে বাউলদের একটা বিরাট ইম্প্যাক্ট আছে। আমাদের যে জাতীয় সঙ্গীত যদিও লিরিকটা লিখেছেন রবীন্দ্রনাথ, কিন্তু সুরটা কিন্তু বাউলের সুর, গগন হরকরার সুর। উনি বাউলিয়ান ছিলেন, উনি বাউল ছিলেন। এবং রবীন্দ্রনাথ প্রচন্ড ভাবে এই বাউলদের দ্বারা কি বলা হয় ইনফ্লুয়েন্সড হয়েছিল। এবং বাউলদের চিন্তা ভাবনা এমনিতেই আমাদের আছে, কিন্তু আমরা অত সচেতন ভাবে দেখিনি। এবং আজকে হয়তো অনেকে অবাক হবে যে আন্তর্জাতিক সম্পর্ক কেন বাউলকে নিয়ে এসেছে। আরেকটা হলো গান্ধীর বড় একটা ইনফ্লুয়েন্স আছে। আমি মহাত্মা গান্ধীর কথা বলছি, তারও তত্ত্ব এখনো রয়ে গেছে। এই 3টা তত্ত্ব যদি আমরা দেখি, যারা চেষ্টা করেছিল কনফ্লিক্ট ম্যানেজ করতে, এবং আমি যেটা শুরুতেই যেটা বলেছি যে গুড থিওরি কিন্তু প্র্যাকটিস আবার ব্যাড। এবং আমরা চেষ্টা করব আজকে যে এই গুড থিওরি আর ব্যাড প্র্যাকটিসের বিয়ন্ডে আমরা কিভাবে যেতে পারি, যে গুড
থিওরি আছে কিন্তু প্র্যাকটিস যদি ব্যাড হয় ওটাকে অতিক্রম করার কি উপায় আছে সেটা একটা চেষ্টা করব এই ঘন্টাখানেক আলোচনায় অ্যাটলিস্ট। যদি আমি চেষ্টা করব 30-35 শেষ করতে, তাহলে আমরা হয়তো কিছুটা আলোচনা করতে পারবো। এই তিনটা তত্ত্বই কি অশোকা, কি বাউল, আমরা যদি লালনের যদি গান টান শুনি, বা গান্ধী, এই তিন তত্ত্বই কিন্তু মানুষের উপর গুরুত্ব দিয়েছিল এবং কোনো সন্দেহ নেই তারা কিন্তু তাদের ফলোয়ার কিন্তু মিলিয়ন্স এবং সাংঘাতিক, মানে চিন্তা করা যায় না এত মানুষ তাদের পক্ষে ছিল, তারপরেও কিন্তু শান্তি রক্ষা হয়নি। বিশাল দক্ষিণ এশিয়ায় বিভিন্ন ধরনের কি বলা হয় ভাগাভাগি হয়েছে, বড় আকারে 2টা জেনোসাইড হয়েছে, 47 একটা জেনোসাইড হয়েছে, আবার 71 একটা জেনোসাইড হয়েছে। কিন্তু এদের সাপোর্ট কিন্তু বিশাল। আমি যদি শুধু অশোকার কথা বলি তাহলেই দেখবা যে অশোকা বেঙ্গল কিন্তু 400 বছরের 400 বছরের কাছাকাছি বা 400 বছরের উপরে হতে পারে কিছুটা এই বুদ্ধিস্ট ছিল। এটা অনেকেই ভুলে গেছে। বেঙ্গল কিন্তু প্রিডমিনেন্টলি বুদ্ধিস্ট ছিল এবং বুদ্ধিস্ট থেকে বখতিয়ার খিলজি যখন আসলো, যেখান থেকে আবার বেঙ্গল ইসলামে ঢুকে পড়লো, ওই মাঝখানে কিন্তু 40-45 বছর সেন ডাইনেস্টি ছিল, যারা দক্ষিণ এশিয়া থেকে এসেছিল এবং যারা বেঙ্গলে রাজত্ব করেছিল। তো অশোকার দিকটা আমরা একটু দেখে নেই যে অশোকার তত্ত্বটা আসলে কি করছে। অশোকা যেটা হয়েছিল, তিনিও হিন্দু ছিলেন কিন্তু কলিঙ্গ যুদ্ধের পরে তিনি বুদ্ধিস্ট হয়ে যান। তিনি বলছেন না, আমি আর এই কাস্ট সিস্টেম দিয়ে হবে না, এবং তিনি দিগ্বিজয়কে ধম্ম বিজয় একটা করলেন। অন্য কথায় একেবারে কি বলে নন ভায়োলেন্ট একটা তত্ত্ব খাড়া করলেন, এবং এই নন ভায়োলেন্ট তত্ত্ব খাড়া করে তিনি বিরাট দক্ষিণ এশিয়ায় এবং দক্ষিণ এশিয়ার বাইরেও, অনেকে বলছে ইউরোপের কাছাকাছি চলে গিয়েছিলেন, এদিকে ইন্দোনেশিয়ার কাছাকাছি তার সাম্রাজ্য চলে গিয়েছিল, কেন অনেকেই এই নন ভায়োলেন্ট তার যে পলিসি এটা গ্রহণ করেছিল। তো একটা যুদ্ধ, বড় যুদ্ধ, কলিঙ্গার যুদ্ধ, সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেই আমলে হিসাব করলে বিশাল ব্যাপার। কিন্তু অশোকা তারপরে বুদ্ধিস্ট হয়ে যাবেন এবং গৌতম বুদ্ধের অনুসারী হওয়ার ফলে উনি নন ভায়োলেন্স নিয়ে আসলেন। মনে রাখতে হবে যে গৌতম বুদ্ধের জিনিসটাও কিন্তু এখনো রয়ে গেছে। আমরা হয়তো অনেকে হয়তো বুদ্ধিস্ট না, কিন্তু আমাদের কালচারে কিন্তু অনেক কিছু রয়ে যায় যেগুলো একটু খেয়াল করা দরকার। সেই অশোকা থিওরি হিসাবে কিন্তু খুবই ভালো, কোনো সন্দেহ নেই যে আমি নন ভায়োলেন্সের মাধ্যমে করবো, এবং এটা আমরা দেখেছি যে স্বাধীনতার আগে, প্রথম স্বাধীনতার আগে 47 ব্রিটিশদের যে তাড়াবার ব্যাপারে নন ভায়োলেন্স একটা বিরাট কাজ করেছে। আমরা গান্ধী দেখেছি, সে এই দ্বারা অনুপ্রাণিত হয়েছে, ম্যান্ডেলা অনুপ্রাণিত হয়েছে, আমেরিকায় মার্টিন লুথার অনুপ্রাণিত হয়েছে বিশেষ ব্যাপারে। সেই অশোকান থিওরি হিসাবে খুবই ভালো, কিন্তু আমি যদি প্র্যাকটিস দেখি তাহলে আবার দেখা যাবে যে কতগুলো জায়গায় ঝামেলা করেছে। শ্রীলঙ্কা একটা গুড এক্সাম্পল। দক্ষিণ এশিয়ায় এই অশোকার বুদ্ধিজম বেশি দিন রাখা যায়নি, কিন্তু শ্রীলঙ্কায় রাখা গেল, এবং তার একটা কারণ ছিল যে শ্রীলঙ্কায় অশোকার ছেলে এবং মেয়ে এরা দুজন গিয়েছিল সেই সময়, সেই আমলে বুদ্ধিজম প্রিচ করতে শ্রীলঙ্কা, এবং সেই হিসাবে শ্রীলঙ্কা বুদ্ধিস্ট হয়ে যায়। কিন্তু দেখা গেল যে ওই শ্রীলঙ্কায় বুদ্ধিজমের ফলে এমন একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক হলো বুদ্ধিজমের, যেটা যারা নন বুদ্ধিস্ট তাদের জন্য বিরাট সমস্যা হয়ে গেল, এবং সেখানে সিনালা আর তামিলের মধ্যে বিশাল মারামারি, যে মারামারি এখনো থামেনি বলতে গেলে। আপাতত হয়তো কিছুটা শান্তি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা দেখেছি তামিল টাইগার থেকে শুরু করে, এবং সেখানেও যেভাবে তামিল টাইগারদের শেষ পর্যন্ত শেষ করা হলো, সেটাও একটা, অনেকেই মনে করে একটা জেনোসাইডাল প্রক্রিয়ায় শেষ করা হয়েছে। তার মানে হচ্ছে যে থিওরি হিসাবে ভালো ছিল, কিন্তু রাষ্ট্র, অশোকা যখন তার ছেলে মেয়েকে দিয়ে রাষ্ট্র পর্যায়ে যখন বুদ্ধিজম প্রচার করা শুরু করলো, সেটা বুদ্ধিস্ট হলো বিরাট অংশ, বিশেষ করে সিনালা, কিন্তু তামিলরা মেনে নিল না, এবং সেই হিসাবে
আমরা সেখানে একটা বিশাল লড়াই দেখলাম। এবং এই শ্রীলঙ্কা থেকেই কিন্তু বুদ্ধিজম সাউথ ইস্ট এশিয়াতে যায়। এই শ্রীলঙ্কা থেকেই কিন্তু বুদ্ধিজম থাইল্যান্ডে, মিয়ানমারে, লাওসে এইসব জায়গায় যায়, এবং সেটাও আমরা দেখেছি যে ভয়ানক একটা অবস্থা। আমরা বিশেষ করে মিয়ানমারে যদি আমি দেখি, এবং এই বুদ্ধিজমকে বলা হয় থেরাবাদা বুদ্ধিজম, বুদ্ধিজম অফ দ্য এল্ডার্স। এই বুদ্ধিজম অফ দ্য এল্ডার্স বা থেরাবাদা বুদ্ধিজম আর আমরা যেটাকে সালাফি ইসলাম বলি, খুব একটা মৌলিক পার্থক্য নেই। দুটোই রাষ্ট্র দ্বারা বলতে গেলে ধর্ম প্রচার করা হয়, এবং দুটোর মধ্যে একটা পিউরিটান এলিমেন্ট আছে যে আমি ঠিক, অন্যরা ঠিক না। যেটাকে সালাফি, আমরা যারা সালাফি নিয়ে যদি গবেষণা করা হয়, তখনও দেখা যায় যারা সালাফি বলে তারাই মনে করে যে আমরাই হলো পিওর, আর বাকি যারা মাযহাব টাযহাব আছে তারা অত পিওর না। ঠিক অনেকটা বুদ্ধিজমও অনেকটা সালাফি বুদ্ধিজম বলা চলে। তারা মনে করে যে থেরাবাদা বুদ্ধিজম হলো পিওর, অন্য বুদ্ধিজম যেটা আছে, বিশেষ করে টিবেটান যে বুদ্ধিজম বা চায়নাতে যে বুদ্ধিজম, এমনকি বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের বাইরে যে বুদ্ধিজম, যেটা থেরাবাদা না, সেখানে তারা মনে করে যে না, এটা ঠিক আহ, আহ, বড় আকারে বুদ্ধিজম না। সো এই জায়গায় আমরা দেখলাম যে থিওরি ভালো, কিন্তু প্র্যাকটিস এসে দেখলাম যে একটা ঝামেলা করেছে। এখন আমরা একটু বাউলদের দিকে যাই। নেক্সট, বাউল is extraordinary একটা কমিউনিটি, আনথিঙ্কেবল, এবং বেঙ্গল এই দ্বারা এখনো বেঙ্গলে রয়ে গেছে তার বিভিন্ন শাখা প্রশাখা। অরিজিন আননোন, অনেকেই মনে করে 15 বা 17 সেঞ্চুরিতে এই বাউলদের যাত্রা শুরু হয়েছে, এবং তারা যেটা চেষ্টা করেছিল সেটা হলো সব ধর্মকে একসাথে আনার। কি হিন্দুইজম, কি ইসলাম, কি বুদ্ধিজম, সবার মধ্যে যেটা টলারেন্স আছে, কারণ সব ধর্মের মধ্যেই কিন্তু এক ধরনের টলারেন্সের বাণী থাকে, সেই টলারেন্সের বাণী নিয়ে আসা হয়েছিল। এবং এখানে মনে রাখতে হবে যে হিন্দুইজমের মধ্যে কিন্তু একাধিক কি বলা হয় চিন্তা বা বিভিন্ন ধরনের স্কুল আছে। তারা যেটাকে নিয়ে এসেছিল ছিল বৈষ্ণব। হিন্দু ধর্মের যদিও শৈব আছে, যারা শিবকে পূজা করে, বৈষ্ণব মূলত লর্ড বিষ্ণুকে তারা পূজা করেন। সেই বৈষ্ণবের চিন্তার মধ্যে কিন্তু প্রচন্ড টলারেন্স আছে, যেটা আবার গান্ধীর মধ্যে একসময় এসেছিল। সো তারা ওখান থেকে নিয়েছে। আবার ইসলামের মধ্যেও একাধিক মাযহাব আছে, কিন্তু সুফি ইসলামের মধ্যে যেহেতু প্রচন্ড টলারেন্স আছে, সেটা নিয়ে এসেছিল। এবং বুদ্ধিজমের মধ্যেও যেটা বললাম বিভিন্ন শাখা প্রশাখা আছে, যেটা সবচেয়ে টলারেন্ট বুদ্ধিজম সেটা হলো তান্ত্রিক বুদ্ধিজম, যার জন্ম বার্থ প্লেস কিন্তু এই বাংলাদেশের জমির মধ্যেই কিন্তু এই তান্ত্রিক বুদ্ধিজমের জন্ম হয়, যেটা দিয়ে লালনও প্রচন্ড ভাবে ইনফ্লুয়েন্স হয়েছিল। সেই তান্ত্রিক বুদ্ধিজম, সুফি ইসলাম এবং হিন্দু বৈষ্ণবিজমকে মিলে থেকে বাউলরা একটা রীতিমতো স্ট্রাকচার খাড়া করেছিল। কিন্তু আনফরচুনেটলি রাষ্ট্র তাদের রীতিমতো মানে এমন ভাবে তাদের দেখেছে বা ট্রিট করেছে, তারা বাধ্য হয়েছে রাষ্ট্র থেকে সরে যেতে। তারা দেখলো যে রাষ্ট্রকে পরিবর্তন করা যাবে না। এই রাষ্ট্র হলো এমন একটা জীব, যেটা ওই কবি শহীদ কাদরী, আমি জানি না তোমরা, শহীদ কাদরী মারা গেছেন যদিও, অন্যতম বাংলাদেশের কবি ছিলেন, বা এখনো আছে বলবো, যাওয়ার পরেও আমি মনে করি অন্যতম কবি শহীদ কাদরীর একটা সুন্দর লাইন আছে রাষ্ট্রের ব্যাপারে। সে লিখেছিল, রাষ্ট্র মানেই লেফট রাইট, কারণ রাষ্ট্রকে আর পরিবর্তন করা যায় না, কারণ তার রাষ্ট্রের ধর্মের মধ্যে হলো লেফট রাইট। তো যার জন্য বাউলরা কিন্তু রীতিমতো ফরেস্টে চলে গিয়েছিল, এবং একেবারে রাষ্ট্রের বাইরে থাকা শুরু করেছিল, অনেকটা কমিউন হিসাবে। এখনো তাই থাকে, এখনো তারা বিভিন্ন জায়গায় গান টান গেয়ে ইনকাম করে, আলাদাভাবে থাকে এখনো। সেটা কিন্তু ওই সময়ও তাই ছিল, নিজের একটা কমিউন করতো, এবং যেখানে হিন্দুরাও ছিল, মুসলমানরাও ছিল, বুদ্ধিস্টরা ছিল, সব ধর্মের লোকরাও ছিল। পরের দিকে খ্রিস্টানরাও বাউল হয়েছে। না, এই বাউলিয়ান প্র্যাকটিস আমরা দেখলাম যে এটাও থিওরি হিসেবে প্রচন্ড ভালো,
কিন্তু এই যে রাষ্ট্রের বাইরে চলে গেলে বাকি সবাই কোথায় যাবে, রাষ্ট্র কে চালাবে, সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ালো। এবং তার এই যে লালনের বিখ্যাত কবিতা এখানে আছে, যেই কবিতায় সে বলছে যে আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে, হাউ লং আর উই টু ওয়েট ফর দ্য বার্থ অফ এ সোসাইটি, যেই সোসাইটি সেখানে কাস্ট অ্যান্ড ক্ল্যান্স এগুলো কিছুই থাকবে নাকি, হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান উইল বি ফরগটেন। মানে সুন্দর, মানে এটা বাংলায় আরো 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 সুন্দর লাইনগুলো। যারা বাংলায় যদি লালনের এই কবিতা দেখতে চাও তাহলে খুব স্পষ্ট হবে যে কত শক্তিশালী এই কনফ্লিক্ট ম্যানেজ করার জন্য সে বলেছিল যে না, তোমাকে প্রথমে ছেড়ে দিতে হবে কি হিন্দু কি মুসলমান কি বুদ্ধিস্ট খ্রিস্টান, এই এই কাস্ট ক্ল্যান এইগুলো নিয়ে থাকলে কিন্তু তুমি কনফ্লিক্ট কখনো ম্যানেজ করতে পারবে না, শান্তি কখনো আসবে না। কিন্তু আমরা দেখেছি, এখন দেখছি যে না, প্র্যাকটিসে দেখা যাচ্ছে না, এগুলো নিয়েই মানুষ আছে একেবারে রীতিমতো, এটা নিয়েই ঝগড়া। এবং শুধু তা না, আবার হিন্দু ধর্মের মধ্যেও একাধিক গোত্রের নিয়ে সমস্যা। মানে পার্শ্ববর্তী দেশ দেখলে হবে, বিজেপি যেভাবে হিন্দুত্ব আবার নিয়ে এসেছে, সেটা বড় অংশের হিন্দুরা আবার পছন্দ করছেন না। তার মানে ভোটের সংখ্যা যদি দেখি, তার ভোটের সংখ্যা হলো 34%, বাকি 70% যদিও তার সাথে নেই, যদিও তারা ডিভাইডেড। কিন্তু আমরা দেখছি যে ভারতীয় কি মমতা ব্যানার্জির সাথে কি রাহুল গান্ধী বা কংগ্রেসের যেই যেভাবে তারা হিন্দু ধর্মকে দেখেন, বিজেপি সেই হিসেবে দেখেন না। তো সেখানে একটা ঠিক একইভাবে মুসলিমের মধ্যে আমরা দেখছি বিভিন্ন লড়াই। একটা তো আছেই, আমরা যদি যেটাকে কেউ ওয়াহাবি বলে বা সালাফি বলে, তার সাথে হানাফিদের আবার শিয়া সুন্নির একটা লড়াই আছে। তো দেখা যাচ্ছে যে না, কোনোটাই বুদ্ধিস্টের মধ্যেও থেরাবাদা বুদ্ধিজম আর মাহানা বুদ্ধিজমের মধ্যে মারামারি, তারপরে খ্রিস্টানদের মধ্যেও ওই একই জিনিস রয়ে গেছে। তার মানে হচ্ছে যে বাউলরা চেষ্টা করেছিল, এখনো গান টান গিয়ে তাই চেষ্টা করছে, আমরা বাউল গানও গাই, কিন্তু আমরা বাউলের গান গাই, কিন্তু আমরা বাউলের যেই তত্ত্ব, যেই কনফ্লিক্ট ম্যানেজ করার যে তত্ত্ব, সেটাকে কিন্তু আমরা আর গ্রহণ করছি না, আমরা ওটাকে গানের মধ্যেই রেখে দিচ্ছি। এটাই হলো খুব দূর। আমি বলছি বাউল থাকলে মানে এমনি মারা যেত, যদি দেখতো বাংলাদেশের মানুষরা তার যে চিন্তা ভাবনাটাকে বোঝার যে কি বলে অপব্যবহার, সেটা দেখে হয়তো সে এমনিতেই বেচারা হয়তো হার্ট ফেল করতো। লাস্ট যে থিওরি সেটা হলো গান্ধীর থিওরি। গান্ধীর কন্ট্রিবিউশনটা বড় একটা কন্ট্রিবিউশন ছিল, যেই কারণে ব্রিটিশরা বুঝতে পারছিল না তাকে নিয়ে কি করবে। সে বলছিল যে মিনস অ্যান্ড এন্ড এটা দুটোই আইডেন্টিক্যাল হতে হবে। আমি আমার যেই প্রসেসে আমি একটা জিনিস চাইবো, যেই এন্ডটা, সেটা যেটাকে উপায় আর উপায়ও বলা হয়, আমার উপায় আর উপায়ও দুটোই আইডেন্টিক্যাল হতে হবে। যদি উপায় যদি ভায়োলেন্ট হয়, তাহলে আমার এন্ড উপায়ও যেখানে পৌঁছাবো সেটা কিন্তু নন ভায়োলেন্ট হবে না। সেই দিকে বারবার বলছি যে আমি যদি ভায়োলেন্সের মাধ্যমে যদি আমি কিছু গ্রহণ করি, আমি কিন্তু ওটাকে আর শান্তিতে আনতে পারবো না। সেই জায়গায় সে বলছিল যে না, আমার মিনস অ্যান্ড এন্ড দুটোই কিন্তু নন ভায়োলেন্ট হতে হবে। আমার মিনস হবে নন ভায়োলেন্ট, আমার এন্ড হবে ভায়োলেন্ট। না, এটা ব্রিটিশরা ওই সময় কোনোভাবেই বুঝতে পারছিল না যে কিভাবে এটাকে থামাবে, কারণ তারা ভায়োলেন্ট দ্বারাই গঠিত। যারা তারা ভালো করে জানে একটা ভায়োলেন্সের সাথে আরেকটা ভায়োলেন্স নিয়ে আসলে বড় আকারে, যদি একটা রাইফেল আনে, সে একটা মেশিন গান আনবে, সেই হিসাবে পরাজিত করবে। কিন্তু ওপাশে যদি বলে যে না, আমি তোমার সাথে আমি রাইফেল আনবো না, আমি বরং এমনি বসে থাকবো, আমি কাজ করব না, যেটা হরতালের আগের নিয়ম ছিল, এই হরতাল জিনিসটাও কিন্তু গান্ধী নিয়ে এসেছিল, যে আমি কাজ করব না, নন কোঅপারেশন, আমি বসে থাকবো, আমাকে পিটাও তাহলেও আমি কিছু করব না, আমাকে জেলে ঢোকাও তাও আমি কিছু করব না। এই যে জিনিসটা, সেটাও দেখা গেল যে মানে থিওরি হিসাবে সাংঘাতিক, এবং যেটা বললাম বড় আকারে কিন্তু সাফল্য অর্জন করেছিল। ব্রিটিশদের আমার মনে হয় না কোনোভাবেই তাড়ানো যেত, কারণ ব্রিটিশরা কিন্তু ওই যে ডিভাইড অ্যান্ড রুল এমন ভাবে খেলেছিল যে তারা কিন্তু আরো অনেক বছর হয়তো আরো সহজে থাকতে পারতো। তারা খুব একটা বেশি দিন থাকেনি, পুরো ভারতবর্ষ মিলে 190 বছর, কিন্তু ওই 190 বেঙ্গলে 190 বছর,
পুরো ভারতে মাত্র 90 বছর তারা ছিল। কিন্তু অনেক ভয়ানক ক্ষতি করে গেছে, যে ক্ষতিটা এখনো আমরা পোষাতে পারছি না, কারণ তারা লুটে টুটে সব জিনিস ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে গেছে, বা তাদের পুরো যেই সম্পত্তি টম্পত্তি করেছে সবগুলোই ব্রিটিশ নিয়ে তারা ব্রিটিশ বিরাট ডেভেলপ করেছে। তো সেই হিসাবে আহ, গান্ধী ওই সময় এই ধরনের তত্ত্ব না দিলে হয়তো আহ, ব্রিটিশরা যেত না, কিন্তু ওটা করতে যে আমরা দেখেছি যে প্র্যাকটিসে 1947-এ বড় আকারে দাঙ্গা হলো, কমিউনাল ভায়োলেন্স, সেটা থামাতে পারলো না। গান্ধী চেষ্টা করেছিল, এবং যার জন্য দুই ভাগ হয়ে গেল। তারপরে আবার 71-এ আমরা দেখলাম যে আরেকটা পাকিস্তানও টিকে থাকলো না, বাংলাদেশ বার হয়ে আসলো। তারপরে আমরা দেখছি যে না, এখন আবার বর্তমানে বিজেপি আবার ওই একই টু নেশন থিওরি, যেটা জিন্নার টু নেশন থিওরিটাকে নিয়ে এসে আবার রাজনীতি করছে। এখন বিজেপি আবার এসে বলছে যে হ্যাঁ, হিন্দুত্ব করতে হবে। তো অন্য কথায় থিওরি ভালো ছিল, কোনো সন্দেহ নেই, গান্ধীর কিছুটা সাফল্য অর্জন করেছিল, কিন্তু একটা সময় এসে দেখা গেল যে সে এটা এখন বর্তমানে যদি কেউ বলে, অনেকেই কিন্তু বলবে যে না, পুরোপুরি ভাবে এই থিওরি দিয়ে চলবে না। এখন এই গুড থিওরি আর ব্যাড প্র্যাকটিসের মধ্যে অশোকা, বাউলিয়ান আর গান্ধিয়ান থিওরিটাকে আমরা তিনটা তত্ত্ব যদি আনি, যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করার তিন ধরনের উপায় তারা দিয়েছিল। অশোকা এক ধরনের উপায় দিয়েছিল, অন্যদিকে আমরা দেখছি বাউলরা আর এক ধরনের উপায় দিয়েছিল, অন্যদিকে গান্ধীও চেষ্টা করেছিল, এবং এদের ফলোয়ার কিন্তু বিশাল, যেটা বললাম, তাদের ফলোয়ার মিলিয়ন্স, একেবারে চিন্তা করা যায় না। এখনকার যারা লেখালেখি করে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, যেসব আমরা বই টই দেখি, তাদের তুলনায় মানে কিছুই না। মানে এই তিনজন যেই বিশাল তত্ত্ব তৈরি করেছিল, সেই তুলনায় এখনকার যারা আমেরিকায় বা ইউরোপে বসে তত্ত্ব দিচ্ছে, অনেকই নাম আছে, কারণ কি গালটুং বলা হয়, আছে কিছুটা, তারপরে ব্লুমফিল্ড আছে, অনেকেই আছে। ওগুলো এমনকি রাসেলের নাম, বার্টন রাসেলের নাম বলা হয়। এইগুলো কিছুই না, মানে এই এই তিনজনের সামনেও দাঁড়াবার মত নেই। কিন্তু কথা হচ্ছে যে ফেল করে গেছে, কিন্তু এদের কমনালিটি কি ছিল এই তিনজনের? যদি আমরা দেখি, তাহলে কোন জিনিসটা মনে হয়েছে তিনজনই চেষ্টা করেছিল ধরে রাখতে, এবং যেটা আমরা হয়তো তখন বুঝতে পারিনি বা এখনো বুঝতে পারছি না। দুটো জিনিস আমার মনে হয় খেয়াল রাখা দরকার, যে এই তিনটা থিওরি কিন্তু অ্যাবান্ডান্সের উপরে কিন্তু জোর দিয়েছিল, যে আমার কোনটা বেশি আছে, আমার কোনটা কম আছে, সেটার উপরে, স্কারসিটির উপর কিন্তু তারা জোর দেয়নি। তারা জোর দিয়েছে যে আমার বেশি কোনটায় আছে, আমার সবচেয়ে বেশি যেটা আছে সেটা নিয়ে আমি কাজ করব না, আমার নেই সেটা না। তো কোনটা আছে, তারা দেখলো যে পপুলেশন আমার আছে, বা একেবারে বিশাল পপুলেশন। তো ব্রিটিশরা কয়জনকে মারবে? 10 জন, 20 জন, কয়জনকে জেলে ঢুকাবে? কারণ একসময় তারা বলছে ঠিক আছে, আমাকে জেলে নিয়ে যান। তো ব্রিটিশরা জেলে নেওয়া শুরু করলো, জেলে নিতে 100 জন, 200 জন, 3000, 5000, 10,000, তারপরে জেল কেমন করে নেয়? সম্ভব তো না। তখন ভেঙে পড়লো। মানে জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং, থিওরি হিসাবে কিন্তু খুব মজার, এবং তারা ঠিকই আইডেন্টিফাই করেছে যে যে বড় আকারে যে অ্যাবান্ডান্স, সেটার উপরে যদি আমি জোর দিই, কারণ স্কারসিটির উপর আমি জোর দিলে ওই শত্রু কিন্তু ঠিকই বুঝে ফেলবে, এবং শত্রু সেই হিসেবে আমাকে শেষ করে দিবে। তো আমার অ্যাবান্ডান্সটা কোনটা? তো একটা অ্যাবান্ডান্স আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো আমার পপুলেশন বড় আকারে, এন্ড আই উইল কাম ব্যাক টু দ্যাট ইন এ মিনিট। আরেকটা হলো যে তারা কিন্তু মানুষের উপর জোর দিয়েছেন, মানুষের চিন্তাটাকে পরিবর্তন করার ব্যাপারে কিন্তু প্রচন্ড ভাবে যোগ দিয়েছে। সেটা অশোকও দিয়েছে একরকম ভাবে, নন ভায়োলেন্সটাকে সামনে রেখে। সেটা আমরা বাউলদেরও দেখেছি, তারাও বলছে যে ঠিক আছে বাবা, রাষ্ট্রের সাথে আমি নেই, বরং আমি ফরেস্টে যে থাকি, আমি কি বলা হয়, সেটাই ভালো। আবার গান্ধীও সেই হিসাবে চেষ্টা করেছিলেন মানুষের চিন্তা জগতে যেন পরিবর্তন আসে। এখন থিওরি অফ অ্যাবান্ডেন্স যদি বলি, তাহলে কোনো সন্দেহ নেই দক্ষিণ এশিয়ায় বড় আকারে আমি যদি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান যদি ধরি, তাহলে কিন্তু প্রচুর মানুষের বিশাল বিশাল মানুষ। মানে বাংলাদেশ ইজ দ্য 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটা অনেকেই এখনো তাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমি সবসময় সরকারের লোকদের বলি যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হওয়া দরকার।
এবং শুধু সরকারের না, আমার মনে হয় ছাত্রদেরও বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হওয়া উচিত, দ্যাট ইউ আর এ মেম্বার অফ 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো মাঝখানে বলছিল যে জাতিসংঘের রিফর্মস হওয়া উচিত। তা আমি বললাম হ্যাঁ, রিফর্মস তো হওয়া উচিত, রিফর্মস হওয়া উচিত, তাহলে যত বেশি মানুষ আনা যায়। তো সেই হিসাবে প্রথম 10টা দেশটাকে যদি পার্মানেন্ট সিট দিতে হয়, তাহলে বাংলাদেশ শুড গেট এ পার্মানেন্ট সিট জাতিসংঘে, কারণ সে তো 8 নম্বর। তো আমাদের ভাবধারা আমরা সবসময় ম্যাপে দেখি যে আমরা ছোট্ট দেশ, এবং যেহেতু অর্থনীতির অবস্থা একটু অত রিলেটিভলি অত ভালো না, সেই হিসাবে আমরা ওটাকে দেখি। কিন্তু মানুষ ভুলে গেছে, এবং এখানে একটু বলে রাখি, আমি হয়তো পরে ভুলে যেত, 18th সেঞ্চুরিতে, 18th সেঞ্চুরিতে লার্জেস্ট ইকোনমি পৃথিবীতে ছিল চীন, কিন্তু ছিল। তো আজকে যে চীনকে আমরা দেখছি আবার এসেছে, সে কিন্তু নতুন না। 18th সেঞ্চুরিতে চায়না ওয়াজ দ্য লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। নাও দ্য সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড 18th সেঞ্চুরিতে ছিল অখণ্ড ভারত। এবং অখণ্ড ভারত বলতে আজকের ভারত, পাকিস্তান, আবার বাংলাদেশ মিলে যে অখণ্ড ভারত, সে অখণ্ড ভারত ছিল সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এবং যেই কারণেই কিন্তু ব্রিটিশরা বা ইউরোপিয়ানসরা এসেছিল এই ভারতে। ভারতের লোকরা কিন্তু তখন ইউরোপে যায়নি, যাওয়ার প্রশ্নই উঠছে না, কারণ এখানে প্রচন্ড প্রাচুর্য ছিল। না, ওই 18th সেঞ্চুরিতে যখন অখণ্ড ভারত ছিল সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, বেঙ্গল ওয়াজ দ্য লার্জেস্ট ইকোনমি, মনে রাখতে হবে, ওয়াজ দ্য রিচেস্ট প্রভিন্স। এবং ওই বেঙ্গলকে কিন্তু ব্রিটিশরা টুকরা টুকরো করে ভাগ করে ফেললো। আমরা যখন বেঙ্গল বলি, তখন কিন্তু যারা সিরাজউদ্দৌলা সিনেমা দেখেছো, দেখবা নবাব সিরাজউদ্দৌলা সবসময় বলবে বাংলা, বিহার, উড়িষ্যা। আমরা যখন বেঙ্গল বলি, তখন কিন্তু সবসময় বাংলা, বিহার, উড়িষ্যাই কিন্তু বেঙ্গল, গ্রেটার বেঙ্গল যেটাকে বলা হয়। এই গ্রেটার বেঙ্গল কে টুকরো টুকরো করে ভাঙলো ব্রিটিশরা, কারণ তারা বলেছিল, এবং লিখিত আছে, তারা বলছে যে অখণ্ড বেঙ্গল ইজ এ পাওয়ার, এটাকে ভেঙে ফেলো, তাহলে এটা বিভিন্ন দিকে যাবে। এবং সেটা প্রমাণিত তাই হলো। তারা প্রথমে আসামকে সরিয়ে দিল, তারপরে এক সময় তারা বিহার আর উড়িষ্যাকে সরিয়ে দিল, তারপরেও কিন্তু ক্ষান্ত হয়নি। তারপর তারা ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলকে ভাগ করলো। এটা ব্রিটিশরা একেবারে ডেলিবারেট পলিটিক্স, ডিভাইড অ্যান্ড রুল, কোনো সন্দেহ নেই। বেঙ্গলের মানুষও তখন এটাকে গ্রহণ করলো, কারণ ব্রিটিশরা সাকসেসফুলি এই কমিউনাল রায়ট করে বিভিন্ন ডিভিশন তৈরি করলো। এখন কথা হচ্ছে যে পুরো যদি আমি দেখি, তারপরেও কিন্তু সাউথ এশিয়া তার পপুলেশন হিসাবে বিশাল একটা পপুলেশন। বাংলাদেশ, অ্যাজ আই সেড, ইজ 18th লার্জেস্ট কান্ট্রি, যার জন্য আমাকে এর উপরে জোর দিতে হবে। তার মানে যে প্রথম যেই ফ্যাক্টরটা বললাম অ্যাবান্ডেন্স, সেই অ্যাবান্ডেন্স কিন্তু আমার অলরেডি আছে। মানে এই অ্যাবান্ডেন্সকে ভয় পেলে হবে না, এই অ্যাবান্ডেন্সকে ব্যবহার করতে হবে। কিছুটা ব্যবহার করা হয়েছে। কেউ যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা বলা হয়, তাহলে হয়তো অনেকেই বলবে যে হ্যাঁ, আমরা এটা সাকসেসফুলি ব্যবহার করা হচ্ছে। শিপ বিল্ডিং এ আমরা একইভাবে লেবার ইন্টেন্সিভ একটা প্রোডাকশন, সেখানেও ব্যবহার করা হচ্ছে, কিন্তু আরো বেশি ব্যবহার করা দরকার। নাও সেকেন্ডটা দেখা যাচ্ছে রোল অফ দ্য পার্সন। এই জায়গায় একটু বোঝার বিষয় আছে। 1930 সালে রবীন্দ্রনাথের সাথে আইনস্টাইনের একটা ডিবেট হয়, এবং রবীন্দ্রনাথ এবং আইনস্টাইন দুজনই তখন নোবেল পুরস্কার পেয়ে বসেছে। আইনস্টাইন ফিজিক্সে পেয়েছে, আর ইংরেজি সাহিত্যের কারণে, বাংলা সাহিত্যের কারণে কিন্তু নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ পায়নি। ইংরেজি সাহিত্যের কারণে 1913-তে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পায়। দুজনই নোবেল লরেট। তারা 1930 সালে একটা সহজ প্রশ্ন নিয়ে বসেছিল ডিবেট করতে, এবং সেই ডিবেটটার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল সৌন্দর্য, সত্য বা টেবিলটা মানুষ ছাড়া থাকতে পারে কিনা। ক্যান বিউটি, ট্রুথ অর টেবিল এক্সিস্ট, অর বাই ইমপ্লিকেশন এই চাঁদ, এগুলো মানুষ ছাড়া থাকতে পারে কিনা। যে আজকে মানুষ যদি না থাকে, তাহলে কি বিউটি থাকবে কিনা, সত্য থাকবে কিনা, টেবিলটা থাকবে কিনা, বা ইমপ্লিকেশন চাঁদটা থাকবে কিনা। রবীন্দ্রনাথ যদিও কবি, তিনি একেবারে উত্তর দিয়েছিলেন না, এমফ্যাটিক নো। তিনি বলেছিলেন সৌন্দর্য, সত্য, এই টেবিল, চেয়ার,
এগুলো কিছুই থাকবে না যদি মানুষ না থাকে। রবীন্দ্রনাথ সৌন্দর্যটা বুঝতে পেরেছিলেন খুব, আইনস্টাইন সৌন্দর্যটা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলেন। কারণ তাজমহল আমরাই সৌন্দর্যটা বুঝতে পারি। একটা গরু আর ছাগলকে যদি আমি একটা গরুকে যদি তাজমহল দেখাই, সে কি করবে? সে ম্যাক্সিমাম হাম্বা করে উঠবে, এর বেশি তো করবে না। সে, আমরা তো আর বুঝতে পারবো না যে সে সৌন্দর্য। হ্যাঁ, যদিও ওটা কবরস্থান, মানে অনেকে আবার ভুলে যায় যে তাজমহল কিন্তু একটা কবরস্থান। ওটা মোগলরাই করেছে, পৃথিবীতে আর কেউ করতে পারেনি এরকম। ওই মোগলরাই মৃত্যুকে সৌন্দর্যে পরিণত করতে পেরেছে। কোন সভ্যতা, পৃথিবীর কোন সভ্যতা মৃত্যুকে সৌন্দর্যে পরিণত করতে পারেনি। একমাত্র যারা করেছে সেটা হলো মোগলরা, যেটা নিয়ে আমরা আলোচনা হয়তো পরে আসতে পারি। এই মোগলরা ওটা কিন্তু কবরস্থান, ওখানে কোনো লাইব্রেরি নেই, ভিতরে কোনো ড্রয়িং রুম নেই, কিছু নেই, একেবারে দুজনের কবরস্থান। তো আমি আমার ছাত্রদের সবসময় বলি যে তোমরা ওই তাজমহল দেখবে যে সবাই তাজমহলের যে রোমান্টিক ফটো তুলে, এমনকি বিল ক্লিন্টন, হিলারি, এরাও রোমান্টিক ফটো তুলে, পিছনে কিন্তু কবরস্থান। তা আমি বললাম যে তোমরা অত কষ্ট না করে বনানী কবরস্থানে গেলেই তো ফটো তুলতে পারো, ওইটা তো কবরস্থান। বলে স্যার ওইখানে কেমন করে ফটো তুলি? আরে বলে একই তো জিনিস, ওইখানেও কবরস্থান এখানেও কবরস্থান। তো জিনিসটা হলো যে ইন্টারেস্টিং, কিন্তু তুমি বনানীতে যে ফটো তুলতে চাচ্ছ না, কেউ বলবে না এই চল আজকে রূপ রোমান্টিক মনে হচ্ছে, চল বনানীতে ফটো তুলে আসি কবরস্থানে। কিন্তু তুমি তাজমহলে যেতে রাজি আছো, ওইটাও কিন্তু কবরস্থান। তো ওই সৌন্দর্য জিনিসটা বুঝতে পেরেছে। সত্যর ব্যাপারে একটু বেঁকে বসলো আইনস্টাইন। তখন রবীন্দ্রনাথ বলল যে সত্য, একটা মাছি এসে তো বলবে না যে স্যার আপনি সত্য কথা বলছেন না, বা একটা কুকুর এসে বলবে না ঘাউ ঘাউ করে এই আপনি যা বলছেন এটা সত্য না। একটা মানুষই বলতে পারবে যে এটা সত্য না মিথ্যা। এই ডিবেটে বলতে গেলে রবীন্দ্রনাথই জয়ী হয়েছিলেন, এবং রবীন্দ্রনাথের একেবারে শেষে আইনস্টাইন বলল, রবীন্দ্রনাথকে বলছে, আমার মনে হচ্ছে যে আপনার চেয়ে আমি ধার্মিক বেশি। মানে যেটা বলাটা খুবই একটা ইন্টারেস্টিং, কারণ রবীন্দ্রনাথ তার প্রচুর গান আছে পূজার উপরে, বা যেটাকে আমরা ধর্ম বলি, এবং তার বইও আছে রিলিজিয়ন অফ ম্যান। কিন্তু আহ, আহ, তার এই যে চিন্তাটা, এটা বাউলদের কাছ থেকে এসেছে। বাউলদের মনে রাখতে হবে, বাউলদের মধ্যে আছে মানব ধর্ম, এবং বাউলরা সবসময় বলে থাকে যে ঈশ্বর মানুষের ভিতরে, ঈশ্বর মানুষের বাইরে না। এবং যার জন্য সে বলে যে মানুষ যেন মানুষ যদি নিজে খারাপ হয় তাহলে কিন্তু সে ঈশ্বরকেও খারাপ করে দিচ্ছে। ওই জন্য মানব ধর্ম যে বিষয়টা, এটা এই চিন্তাটা রবীন্দ্রনাথ যখন এই পূর্ববঙ্গে বা এখন যে বাংলাদেশে যখন আসলেন, তখন লালনদের সাথে বা বাউলদের সাথে মেশার পরে এই জিনিসটা জানার ফলে এটা নিয়ে তিনি বইও লিখেছেন, এবং এই মানব ধর্মকেই তিনি প্রচার করেছেন। খুব তাড়াতাড়ি, আমি আর সময় নাই, কারণ আমি কিছুটা টাইম দিতে যাচ্ছি প্রশ্ন উত্তরে। এই জিনিসটা আমি অলরেডি বুঝিয়ে ফেলেছি, এই যে টেবিলের ব্যাপারটা, যে একটা মানুষ, একটা একটা বিড়াল কিন্তু এটাকে টেবিল হিসেবে দেখবে না, বিড়াল এটাকে অন্য হিসাবে কিছু দেখবে। আমরা জানিও না বিড়াল এটাকে কিভাবে দেখছে, বা একটা মশা এটাকে কিভাবে দেখছে। মানুষই জানে যে এটা একটা টেবিল। সেই ডিবেটের কথাবার্তা এই স্লাইডে আছে। এখন কথা হচ্ছে, ঠিক আছে আমরা জানলাম, সো হোয়াট ইজ টু বি ডান। আমরা বুঝতে পারলাম যে অ্যাবান্ডেন্সে আমরা এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম, যে মানুষ, হাইলি পপুলেটেড সোসাইটিস একটা কমন ছিল, আর মানুষকেও আমারই কনফ্লিক্ট ম্যানেজমেন্টে আমার এই দুটোর উপরে এমফাসাইজ দিতে হবে। তাহলে আমি কোথায় যাব? এই হোয়াট ইজ টু বি ডান, এই যে অ্যাবান্ডেন্স, মনে রাখতে হবে যে আমার অ্যাবান্ডেন্সের উপর গুরুত্ব দিতে হবে, এবং আমার প্রতিটি মানুষকে উপর গুরুত্ব দিতে হবে, ইচ অ্যান্ড এভরি পার্সন। আমার যদি কনফ্লিক্ট ম্যানেজ করতে হয়, আমি একটা কমিউনিটিকে দিব, বা আজকে ঢাকায় দিব, আমি কি বলা হয়, আমি কিশোরগঞ্জকে দিব না, বা আমি নেত্রকোনাকে দিব না, আমি চট্টগ্রামে দিব, তাহলে কিন্তু হবে না। প্রতিটি মানুষ, প্রতিটি মানুষ মানে ইচ অ্যান্ড এভরি পার্সন ইজ ইম্পর্টেন্ট। এবং যেটা প্যান্ডামিক আরো বড় আকারে সামনে নিয়ে আসলো, যে এত তোমার মিলিয়নস অফ তোমার ডলার খরচ করে আইসিবিএম কিংবা ট্যাঙ্ক বানানো হলো, বন্দুক বানানো হলো, কিন্তু ভাইরাস প্রমাণ করে দিল যে প্রতিটি মানুষই কিন্তু ইম্পর্টেন্ট। ইচ অ্যান্ড এভরি পার্সন ক্যান বি সিরিয়াসলি ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট না, একটা ব্যক্তির মধ্যে যদি ভাইরাস ঢুকে, সে একেবারে পুরো দেশের মধ্যে ঢুকাই দিতে পারবে, এবং সেখানে কোনো বন্দুক কামান কিছুই করতে পারবে না। এই প্যান্ডামিক কিন্তু আরো জিনিসটা, রবীন্দ্রনাথের
যে এটা ছিল যে না প্রতিটি মানুষকে এম্পাওয়ার করতে হবে, সেই জিনিসটা এই তাদের আগের তত্ত্বের মধ্যেও ছিল। বিশেষ করে অশোকা, কিন্তু আজকে বোঝাবার জন্য কি অশোকা, কি বাউল, কি গান্ধী, কিন্তু আজকে এই জিনিসটা রবীন্দ্রনাথের মাধ্যমে আরো জিনিসটা বোঝা গেল। আমার মাত্র দুটো স্লাইড আছে, তারপর আই উইল স্টপ। সেটা হলো যে আমি এটাকে কিভাবে বুঝবো। আমি জটিল করতে চাচ্ছি না, কারণ আমি আসলে জানতাম না আমি কাদের মানে কোন ইসেই দিচ্ছি, বাট আমার মনে হয় জটিল ব্যাপার সহজ করা খুব একটা ডিফিকাল্ট না। যে কোনো চিন্তার মধ্যে এক ধরনের মেথড থাকে। তো যেই মেথড যেটা দক্ষিণ এশিয়ায় প্রচন্ড ভাবে বলতে গেলে এক ধরনের মানুষের মধ্যে মিলে আছে, কিন্তু আমরা আসলে অতখানি সচেতন না, সেটা হলো প্রাসঙ্গিক। এই যে প্রাসঙ্গিকা বা প্রাসঙ্গিক সিস্টেমটা, এটা একটা ডায়ালেকটিক্স বলা হয়। সেই ডায়ালেকটিক্স দক্ষিণ এশিয়ায় হলো প্রাসঙ্গিক। সেটা কি, আমি একটা জায়গা থেকে শুরু করব, তারপর এই মন্ডলার মতন একটার পর একটা আমি ঘুরতে থাকবো। যার জন্য তুমি দেখবে যে এক বাঙালি, যে কোনো বাঙালি, শুধু রবীন্দ্রনাথ না, আচ্ছা রবীন্দ্রনাথকেই কথা বলি, রবীন্দ্রনাথ শুধু কবিতা লিখে কিন্তু আহ একেবারে রিয়েলিটি বোঝাবার যে চেষ্টা করেছে তা না, কিন্তু সে কবিতা লিখেছে, সে ছোট গল্প লিখেছে, সে নোবেল লিখেছে, সে স্কুল বানিয়েছে, সে এগ্রিকালচার করেছে, সে কি বলা হয় উপন্যাস লিখেছে, মানে তারপরে পেন্টিং করেছে, সে একটার পর বার। এই এই জিনিসটা কিন্তু আনকমন না। এটা তুমি দেখবে যে যে কোনো কি বলা হয় মানে দক্ষিণ এশিয়ার লোক চেষ্টা করে, সে একটার মধ্যে থাকে না, সে একটার মধ্যে মানে বাড়াতেই থাকে। এটা যদি আমি থিওরিটিক্যালি যদি বুঝতে চাই, তাহলে ওই জায়গায় এই লাস্ট স্লাইডটা দিলে একটু হয়তো বোঝা যাবে যে আমি যদি মানুষ পার্সনকে বলা হচ্ছে, আমি যদি পার্সনটাকে যদি এম্পাওয়ার করতে চাই, আমি কিন্তু এখানে পিপল বলছি না, এখানে পার্সন বলছি, ব্যক্তি বলছি। তার মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, each and every one of you must be empowered politically, must be empowered economically, must be empowered socially, must be empowered culturally, must be empowered technologically, must be empowered psychologically, if you are interested in conflict management, or if you're interested in peace বা শান্তি। Peace is not going to come just তুমি কয়েকটা ব্রিগেড করলা, কয়েকটা করলা না, ওটা হলো একটা মাধ্যম হতে পারে, সেটা হলো একটা মাধ্যম হতে পারে, পলিটিক্যাল মাধ্যম হতে পারে, ভাষণ দিয়ে একটা কিছু হতে পারে। ইলেকশন ইজ ওয়ান অফ দ্য মাধ্যম। কেউ যদি বলে ইলেকশন ইজ ওয়ান অফ দ্য মাধ্যম, কেউ যদি বলে ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ দ্য ওয়ান অফ দ্য মাধ্যম, তার সাথে কিন্তু আমার সোশ্যালও ডেভেলপ করতে হবে, আমার কালচারালি ডেভেলপ করতে হবে, আমার টেকনোলজিও সবার জন্য। এবং এখানে বলা হচ্ছে ইচ অ্যান্ড এভরি পার্সন। ওই জায়গায় যখন যাওয়া যাবে, তখন আজকের যেভাবে আমরা শুরু করেছিলাম অশোকার কি বলা হয়, অশোকা দিয়ে, তারপরে বাউল, তারপর গান্ধিয়ান, এবং পরের দিকে রবীন্দ্রনাথের চিন্তাধারা যখন আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি, তাহলে আমার মনে হয় একটা জায়গায় যে আজকের যে বাংলাদেশ, সেটাকে নেয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তার মানে হচ্ছে আমাকে ইনভেস্ট করতে হবে প্রতিটি মানুষকে, ইচ অ্যান্ড এভরি পার্সনকে শিক্ষিত করতে হবে, ইচ অ্যান্ড এভরি পার্সন যেন টেকনোলজি পায় সেটা ব্যবস্থা করতে হবে, ইচ অ্যান্ড এভরি পার্সন যেন ইকোনমিক্যালি যেন এম্পাওয়ার থাকে। সবকিছু যখন হবে, প্রতিটি মানুষ, কেন একজন দুজন যদি না থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে সে একটা কিছু করে বসার মতন অবস্থায় সে চলে যেতে পারে। লেট মি স্টপ হিয়ার and then we can start some Q&A. Thank you. ধন্যবাদ প্রফেসর ইমতিয়াজ আহমেদ ফর নাইস সেশন। আমার মনে হয় আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনেক প্রশ্ন জেগেছে এবং ডেফিনেটলি তারা আপনার সঙ্গে ইন্টারেক্ট করতে চাইবে। তো আমরা বাচ্চাদেরকে একটু সুযোগ দিতে চাই, আপনি যদি অনুমতি দেন। Sure, please go ahead. আচ্ছা,
এখান থেকে লাস্ট। দ্রুত প্লিজ প্লিজ। Thank you so much, sir. Sir, this is Mohammad Abdul Qadir. I'm master's student of Department of Public Administration, Jahangirnagar University, and I'm doing my master's thesis on foreign policy of Bangladesh, entitled Dynamics of Foreign Policy of Bangladesh. And I have two questions, not exactly questions. আমার দুইটা জানার আছে। একটা হচ্ছে স্যার, আপনি জানেন যে একটা থিওরি আছে ফরেন পলিসিতে, এটা হচ্ছে আমি কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ইস্যুতেই বলছি, যে জোন অফ প্রিভিলেজ ইন্টারেস্ট। এখানে একটা স্যাটেলাইট স্টেট হচ্ছে পার্শ্ববর্তী একটা তারা বিগ স্টেটের কাছে হচ্ছে সবসময় আন্ডারে থাকে এবং তারা অনেক সুযোগ সুবিধা ওখানে পেয়ে থাকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে তারা হচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে না? এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। আর এটা এখানে কি হচ্ছে, আমি যদি দেখি যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা কথা ছিল যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান। আমার কোশ্চেন হচ্ছে যে সে একটা ভাষণে বলেছিলেন দিস মে বি দ্য লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। তো আমার প্রশ্ন হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট উই আর সভরেন ডিসপাইট হ্যাভিং অন 70 মিলিয়ন পিপল ইন বাংলাদেশ অর হিউম্যান রিসোর্স। এন্ড আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি বলছেন যে বাংলাদেশ ইজ 8th লার্জেস্ট পপুলেশন কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং বাংলাদেশের যদি জাতিসংঘে নতুন করে প্রস্তাব দিতে হয় তাহলে 10টা দেশকে যদি পার্মানেন্ট মেম্বারশিপ দিতে হয়, বাংলাদেশ ইজ শুড বি ওয়ান অফ দেম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তার পার্শ্ববর্তী দেশ, যেখানে আমাদেরকে হচ্ছে ইন্ডিয়া ফেলানি উপহার দেয়, কিন্তু আমরা সেখানে পানি উপহার দেই। আমরা ইন্ডিয়া থেকে আমরা বাঁচতে পারছি না। ইন্ডিয়া হচ্ছে ইটস অ্যান এক্সাম্পল। তাহলে আমরা কিভাবে সেখানে জাতিসংঘে পার্মানেন্ট মেম্বারশিপের জন্য আমরা ইটস কেপেবল এনাফ? থ্যাংক ইউ সো মাচ, স্যার। Good. Let me respond to your question. প্রথম যে প্রশ্নটা, অলওয়েজ মনে রাখবে যে পলিটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং। গান্ধী বলেছিল পলিটিক্স হলো একটা স্নেক, এবং সে বলছিল যে আই ডিসাইডেড টু রেসেল উইথ দ্য স্নেক, যে রাজনীতি হলো একটা সাপ এবং আমি সাপের সাথে রেসেল করে তো গান্ধী মারাই গেল বেচারা। তো সেটা মানে মানে পলিটিক্স কিন্তু ইজ নট ইজি। পলিটিক্স এর মধ্যে অনেক কিছু আছে। নাও আমরা যখন পাবলিকলি কিছু বলি, if you are an academician or if you're a researcher, you should go by research, you should go by evidence. কে কি বললো, পলিটিশিয়ান অনেক কিছু বলে, পত্র পত্রিকাও তাদেরও পলিটিক্স আছে, অনেক কিছু বলে। আমি যদি দেখি, এভিডেন্স দেখি, আমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আই ওয়ান্ট টু মেক ইট ভেরি ক্লিয়ার, আমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একাধিক ক্যাটাগরি আছে যেটা আমরা ভারতের চেয়ে বেটার অবস্থায় আছি। একটু অমর্ত্য সেনের লেখাগুলো পড়ে ফেলো খুব তাড়াতাড়ি, and you will understand why অমর্ত্য সেন almost 10 years আগে বলেছে যে বাংলাদেশ will surpass India. We have already surpassed Pakistan. Don't underestimate yourself, don't underestimate Bangladesh. Yes, আমাদের ফেলানির একটা ব্যাপার আছে, কোনো সন্দেহ নেই। Yes, আমাদের ফেলানির আছে, কিন্তু ফেলানি আমার যতখানি ক্ষতি করছে, ফেলানি কিন্তু ক্ষতি করছে ভারতকে। আজকে 71 যে ঘটনা ঘটলো, আমাকে যতখানি আমাকে ক্ষতি করেছে, যেটা জেনারেল হারুনও বলেছেন 30 লক্ষ মারা গেছেন, আনথিঙ্কেবল। 9 মাসে 30 লক্ষ মারা গেছে, এটা চিন্তা করা যায় না, তাই না? কিন্তু পাকিস্তানকে আরো বড় ক্ষতি করেছে, যার জন্য পাকিস্তান আজকে এই অবস্থা। এই যে জেনোসাইড ট্রায়াল করছে না, আমি পাকিস্তানে যে বলেছি, এখন তো আমাকে যেতে দেয় না, আমি একসময় যে বলেছিলাম যে আমাদের জন্য ট্রায়াল করো না, ইউ ডু ট্রায়াল ফর ইয়োরসেলফ। কারণ পাশে একজন বসে আছে যে আনলফুল কিলিং করেছে, যে বাচ্চাকে মেরেছে, যে নারীকে মেরেছে, কার সাথে তুমি কেমন করে ঘুমাবা, কার সাথে কেমন করে তুমি বার্থডে কেক করবা? বিকজ দ্য পার্সন ইজ আ কিলার। কারণ মনে রাখতে হবে যে কোনো ওয়ারে লফুল কিলিং আছে, আনলফুল কিলিং আছে। একটা বাচ্চাকে মারা হলো আনলফুল কিলিং, একটা আনআর্মড মানুষকে মারা আনলফুল কিলিং।
তো পাকিস্তান যেভাবে আমি মানে জাস্ট এক্সাম্পল যদি আমি দেই, আমি মনে করি যে ইউ হ্যাভ সিন যে এই প্যান্ডামিকের সময়ও বাংলাদেশ যেভাবে ম্যানেজ করেছে, জাস্ট রিমেম্বার যেভাবে ম্যানেজ করেছে, ভারতও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। এবং এখন বলা হচ্ছে যে বাংলাদেশ ইজ নাও এ মডেল। আমরা ৭১-এ স্বাধীন হয়েছি, সে তো স্বাধীন হয়েছে ৪৭ সালে, মানে তারা তো আরো পিছিয়ে যাচ্ছে। আমরা ৭১-এ বার হয়ে এসেছি টু নেশন থিওরি থেকে, ভারত এখন টু নেশন থিওরিতে যাচ্ছে। হিন্দুত্ব ইজ নাথিং বাট টু নেশন থিওরি, যে হিন্দু একটা নেশন, মুসলিম ইজ আ নেশন। এটাই তো জিন্না বলে এসেছিল, যদিও জিন্নার ১৭ বছর আগে কিন্তু এই আরএসএসই বলেছে। তোমরা আসলে মানে টু নেশন থিওরি যদি একটু দেখো, তাহলে ওই একটা এক্সাম্পল আমি যদি দেখি, যে আমি মনে করি না যে বাংলাদেশ ইজ আ স্যাটেলাইট। তোমাকে তো বুদ্ধি রাখতে হবে, তোমাকে সাংঘাতিক চালাক হইতে হবে কিন্তু, কারণ তুমি জানো যে তুমি চারিদিকে তোমার বিভিন্ন ধরনের ফোর্সেস আছে, একাধিক ফোর্স আছে, কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশ যেভাবে তার এভিডেন্স যদি আমি দেখি, তার ক্রাইটেরিয়া যদি দেখি, আমি জিডিপি গ্রোথ বাদই গেলাম, কারণ জিডিপি গ্রোথ নিয়ে অনেকেই প্রশ্ন করবে, যদিও জিডিপি গ্রোথও বাংলাদেশ ভালো করছে, সেটাও আমি বাদই দিলাম। কিন্তু এটা তো সত্য কথা যে ৭০-এর ৭১-এর বাংলাদেশ আর আজকের যে বাংলাদেশ কিন্তু এক না। আজকে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন বিদেশে যাই, এখন দৌড় দিয়ে এসে কথা বলে যে আপনার সাথে বাংলাদেশ সম্পর্কে জানতে যাচ্ছে, হাউ ইজ ইট পসিবল। আগে হয়তো গুরুত্বই দিত না যে হ্যাঁ কোনো বাংলাদেশ কোনো দেশ নাকি। তো সেই জায়গায় আমার মনে হয় একটু চিন্তা করা উচিত, একটু এভিডেন্স গুলো দেখা দরকার যে কোন ক্রাইটেরিয়া গুলো। আমি কয়েকটা জিনিস দেখছি। উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট, keep in your head, we are the second largest ready-made garment producer in the world. এটা যেমন তেমন না তো, মানে এটা রেডিমেড গার্মেন্ট। অনেকে বলবে আচ্ছা সস্তায় লেবার, সস্তা লেবারটা ইন্ডিয়াতে আছে, সস্তা লেবার তো আফ্রিকাতে একেবারে প্রচুর সস্তা লেবার আছে। খালি সস্তা লেবার হলেই যদি গার্মেন্ট হতো, তাহলে তো আফ্রিকা আজকে বিরাট অবস্থায় চলে যেত। ভারতে প্রচুর সস্তা লেবার আছে, বিহারে প্রচুর সস্তা লেবার আছে। সেই জন্য আমরা আমাদের গুরুত্বটা মাঝে মাঝে বুঝি না। এবং একাধিক বিষয় আমি এই যে ফার্মাসিউটিক্যাল, ডোন্ট ফরগেট এই প্যান্ডামিকের সময় যেই পোশাকটা পরা হয় পিপিই, সেই পোশাকটা বাংলাদেশ তৈরি করে আমেরিকাকে দিয়েছে। মানে ওয়াই আর ইউ ফিলিং ইউর সেলফ যে তোমার সোভারেন্টি নাই? ওয়াই আর ইউ ফিলিং? পলিটিশিয়ান তো বলবেই অনেক কিছু, পত্র পত্রিকায় উঠবে অনেক কিছু, but don't take everything, go by evidence, number one. Number two, friendship towards all, malice towards none is very important. এবং তোমাদের জন্য বলে রাখছি, এটা ৭১-এর পরে কিন্তু হয়নি। ১৯৭০ সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে যায়, তখন ওই নির্বাচনের ম্যানিফেস্টো থাকতে হয়। ওই নির্বাচনের ম্যানিফেস্টোটা পুরো ১৯৭০-এর নির্বাচনের ম্যানিফেস্টো। সেই ম্যানিফেস্টোতে স্পষ্টত বলা আছে, যখন বাংলাদেশ স্বাধীনও হয়নি, বাংলাদেশ চিন্তাও করা হয়নি, এবং তখন বলা হয়েছে যে পাকিস্তান বা যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায়, সে ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইস টুয়ার্ডস নান করবে। এবং তখন বলেছে যে আমরা সিয়াটো এবং সেন্টো থেকে সরে দাঁড়াবো। কেন আমেরিকা খেপে গেল? কেন নিক্সন কিসিঞ্জার খেপে গেল? কারণ সে ভালো করেই জানে, বা কেন তারা ইয়াইয়ার সাপোর্টে গেল, কারণ তারা ভালো করেই জানে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে পাকিস্তানে, তাহলে সেন্টো আর সিয়াটো থাকছে না। এই ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইস টুয়ার্ডস নান ইজ অ্যান ইন্টারেস্টিং, ইজ এ ওয়ান অফ দ্য ফ্যাসিনেটিং কনসেপ্ট। আফ্রিকার কয়েকটা দেশ আছে, পৃথিবীর খুব কম দেশ আছে যার কোনো এনিমিজ নাই। আমাদের কিন্তু কোনো এনিমিজ নাই। ইট ইজ ইন্টারেস্টিং, কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো। কারণ হচ্ছে যে আমাদের ল্যান্ড বাউন্ডারি ফিক্স করা, আমাদের সি বাউন্ডারিও ফিক্স করা, এমনকি মিয়ানমার চেষ্টা করে আমাদের এনিমি বানাতে। আমরা কিন্তু মিয়ানমারের সাথে এখনো সম্পর্ক রাখি, এখনো আমরা চাল কিনছি, এখনো মানুষ যায় ওখানে। আমরা এই রোহিঙ্গার পরেও কিন্তু আমরা মিয়ানমারকে এনিমি হিসেবে দেখি না। অনেকেই চেষ্টা করে, হ্যাঁ আপনারা সব ছিন্ন ভিন্ন করে দেন না কেন? বাংলাদেশ এই ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইস টুয়ার্ডস নান থাকার কালীনই কিন্তু আমাদের একটা ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টকে বলা হয় ডেভেলপমেন্ট উইদাউট এনিমিজ, শত্রুবিহীন উন্নয়ন, কোনো শত্রু নেই। এখন এইটাকে রাখা কিন্তু সহজ না। আমাকে শোনা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না আমাকে? আমরা আরেকটু সময় নেই,
কারণ বাচ্চাদের আচ্ছা। মধ্যে অনেক কিউরিয়াসিটি আছে। এক্ষেত্রে প্রশ্ন হ্যাঁ প্লিজ। হ্যাঁ, সো আমার মনে হয় যে যেইভাবে বলা হচ্ছে এবং জাতিসংঘের যে বিষয়টা লাস্ট যেটা বলছি, 8 লার্জেস্ট, আমাকে তো সেই ধরনের কি বলা হয় মানুষ তৈরি করতে হবে। আমাদের দেশের ছাত্রদের, ভালো ছাত্ররা কি করে, একটু সুযোগ পেলেই বিদেশে চলে যায়। এবং কোন দেশে যাচ্ছে, যেই দেশে যাচ্ছে সেই দেশের অবস্থা তো আরো খারাপ। মানে আমি যদি মারামারির কথা বলি, মানে আসলে আমরা আমাদের নিজের এভিডেন্সই জানি না। মানে আমি যদি আমেরিকার কথা বলি, আমেরিকা এত বেশি ভায়োলেন্স হয়। আমি ইন্টারনেটের জগতে একটু এভিডেন্স বেস করা উচিত। যেই পরিমাণে, আমি একটা একটা এক্সাম্পল দিয়ে একটা বলে আমি শেষ করছি। আমেরিকায় প্রতিদিন গড়ে গড়ে 18, মানে গত 15 বছর যদি ধরো, গত 15 বছরের গড়ে প্রতিদিন 18 শিশু, চিলড্রেন শট হয় পিস্তল দ্বারা। তার মধ্যে 6 জন মারা যায় প্রতিদিন, এভরিডে। সো আমি আমেরিকার যে অ্যাম্বাসাডার তাকেও বলেছিলাম, ওই মিয়ানমারের সেই রোহিঙ্গাদের কথা বলেছিল যে রোহিঙ্গাদের ওখানে ভায়োলেন্স হচ্ছে ইত্যাদি। আমি তাকে স্পষ্ট বলেছিলাম যে রোহিঙ্গা ক্যাম্প ইজ মাচ মোর পিসফুল দেন ইউর নিউ ইয়র্ক সিটি, অ্যান্ড আই হ্যাভ এভিডেন্স অফ দ্যাট। তোমার তো এভিডেন্স থাকতে হবে। হ্যাঁ, আমি কোনো সন্দেহ নেই রোহিঙ্গা ক্যাম্পেও ভায়োলেন্স আছে, আমি অস্বীকার করছি না, কারণ রোহিঙ্গার পপুলেশন ইজ বিগার দেন ভুটান। আমি জানি না তোমাদের জানা আছে কিনা, ভুটান রাষ্ট্রের চেয়েও কিন্তু বড় একটা পপুলেশন হলো এই রোহিঙ্গা পপুলেশন। ভুটানের পপুলেশন 8 লাখের নিচে, ওইখানে আছে 11 লাখ, এবং 11 লাখ 3 মাসে 11 লাখ হয়েছে। আর ভুটান হয়েছে 60,000 বছরে। ভুটানে একটা রাজা আছে, ওই রোহিঙ্গাদের রাজাও নাই, এবং যে দেখাশোনা করে সে আমার চেয়েও অল্প বয়স। তো আমার কথা হচ্ছে যে আমি যদি ওইগুলো সব দেখি, ইয়াস প্রবলেমস আছে, কিন্তু আমি মনে করি যে ইয়াং জেনারেশন আছে, সেই ইয়াং জেনারেশন ইউ আর মানে কেপেবল টু ট্রান্সফর্ম দ্য হোল সোসাইটি। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার স্যার এখানে একটা ছোট্ট জিনিস কি একটু বলতে পারি স্যার? শিওর। স্যার রোহিঙ্গাদের আমরা যেমন 71-এ ইন্ডিয়াতে শরণার্থী ছিলাম, ঠিক আমরা যেভাবে রোহিঙ্গাদের আমাদেরকে যেভাবে ইন্ডিয়া সাপোর্ট করেছে, আমরা কি তার চেয়ে বেটার ওয়েতে রোহিঙ্গাদেরকে ম্যানেজ করছি না? আমার তো মনে হচ্ছে যে এত বড় একটা রোহিঙ্গা শিবির আমরা যেভাবে বিশ্ব চাপের মুখে এবং মায়ানমারের এত উপেক্ষার পরেও যেভাবে মানবিকভাবে তাদেরকে ম্যানেজ করে যাচ্ছি, ভাষাঞ্চলে এখন যেভাবে অভিবাসন হচ্ছে, মানে ইটস কোয়াইট অ্যামেজিং। এটা রোল মডেল হওয়ার মতন পৃথিবীতে। আমি জানি না স্যার আমার ভুল হয়েছে কিনা, আমি জাস্ট আপনার ওপিনিয়নের জন্যই জিনিসটা তুলে ধরলাম আর কি। নো, আই উইল এগ্রি 100%, আই উইল এগ্রি 100%। যেহেতু আমি রোহিঙ্গা নিয়ে কাজ করি বলে আমি বলছি যে মানে আই উইল এগ্রি 100%। আমি যদি 2017-তে প্রথম যখন যাই, আমার মনে হয় ডিসেম্বর বা নভেম্বরের শেষে যখন যাই, তখন আমি গেলাম। তারপরে আমি যখন মার্চে যাই বা ফেব্রুয়ারিতে যাই, আই ওয়াজ অ্যামেজড, বিলিভ ইট নট। তারপরে যখন আমি 1 বছর পরে গেলাম, মানে আমাকে যেতে হয়, আমার যেহেতু আমি রোহিঙ্গাদের উপরে কাজ করি, এখন যদি আমি যাই, আই এম অ্যাবসলিউটলি অ্যামেজড। আমি ভাষাঞ্চল বাদই দিচ্ছি। ভাষাঞ্চল তো আমরা সবসময় দুষ্টুমি করে বলি যে 3 স্টার কি বলা হয় ফ্যাসিলিটিস, সেটা তো চিন্তাই করা যায় না। যেখানে আমি এটাও বলেছিলাম যে জাতিসংঘ ধন্যবাদ দেওয়া উচিত ছিল বাংলাদেশকে, অফিসিয়ালি শুড হ্যাভ কংগ্রেচুলেটেড। কিন্তু কথা হচ্ছে যে এখানকার যারা অফিসার আছেন, তারা আমাদের বাংলাদেশি যারা আছেন, তারা এটাকে রাজনীতি পর্যায়ে নিয়ে গেছে। এখানে মনে রাখতে হবে যে প্রচুর মানুষের এখানে ইনকাম আছে, বিভিন্ন ভাবে ইনকাম হয়, সেটা ব্যাপার আছে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে। তাদের হয়তো কিছুটা গায়ে লেগেছে, যেহেতু বাংলাদেশ সরকার, আমি সরকার হিসেবে বলছি না, বাংলাদেশ সরকার যেহেতু তাদের নিয়ে এই কাজটা করেনি, তাদের সম্পৃক্ত করে করেননি, তাদের হয়তো গায়ে লেগেছে। কিন্তু কোনো রাষ্ট্রই সেটা করে না। যখন আমাদের রিফিউজিরা ভারতে ছিল, তখন ভারত জাতিসংঘ থেকে পারমিশন নিয়ে কিন্তু একটা রিফিউজি ক্যাম্প করেনি। এবং আমি যদিও মানে জেনারেল হারুনের চেয়ে রিলেটিভলি ইয়াং, আমি কি বলা হয় ক্লাস 9-এর ছাত্র ছিলাম, 9ম শ্রেণীর ছাত্র। আমিও আমার বাবা মাকে ছেড়ে কি বলা হয় আগরতলায় গিয়েছিলাম, এবং রীতিমতো ফুটপাতে ঘুমিয়েছি।
এবং তখন ওই জাতিসংঘ এসে বলেনি যে আজকে এই কি বলা হয় ক্লাস 9-এর ছাত্র এ কোন ক্যাম্পে থাকবে না থাকবে। এটা ভারতের সরকার যেভাবে ক্যাম্পের যে দায়িত্ব নেয় তারাই এটাকে করে। তো এই যে কথাবার্তা যে আমি ভাষান্তরে নিয়ে যাব, এটা আমার জাতিসংঘের সাথে কথা বলতে হবে, এই ধরনের কথা বলে ওই তারা মনে করছে যে বাংলাদেশ এখনো 71-এর মতন বাংলাদেশ রয়ে গেছে। ইটস আনএক্সেপ্টেবল। আমি এখন স্পষ্ট তাদের বলেছি যে প্লিজ রেসপেক্ট, হ্যাভ সাম রেসপেক্ট ফর আস। তারা বলছে যে অ্যাসেসমেন্ট করতে হবে। আমরা কি অ্যাসেসমেন্ট করতে পারি না? আমরা কি শিক্ষিত না? ইউ আর টকিং টু এ ওল্ডেস্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন। একটা ওল্ডেস্ট সিভিলাইজেশনকে বলা হচ্ছে যে আমাকে অ্যাসেস করতে হবে। আমার নেভিকে অ্যাসেস করতে পারে না? আমার নেভি যারা আছে তারা কি পড়াশোনা করে নাই? আমরা কি এমনি নিয়ে গেলাম, এমনি ওখানে ঘরবাড়ি করলাম? আমরা যারা ঝড় তুফান নিয়ে থাকি, পৃথিবীর অন্যতম ডিজাস্টার ম্যানেজমেন্টের দেশ হলো আমরা, সেই দেশকে বলা হচ্ছে ও এখানে ডিজাস্টার হতে পারে। হোয়াট আ জোক! সেই জন্য বলছি বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা দরকার। আমার ল্যাঙ্গুয়েজ যদি আমি চেঞ্জ না করতে পারি তাহলে তো পেয়েই বসবে। তারপরে তো আছেই অফিসিয়াল মিডিয়া, এরা তো আছেই। আমার কথা হচ্ছে আমি তো অস্বীকার করছি না, অনেক খারাপ অবস্থা আছে বিভিন্ন জন, কিন্তু আমি কি খারাপটাকেই দেখবো না আমি ভালোটাকে দেখবো? যেসব দেশ কথা বলছে তাদেরও তো অনেক খারাপ অবস্থা আছে। আমরা কি এই যে প্যান্ডেমিক এমন বিশ্রী অবস্থায় তারা পিপিই পাওয়া যাচ্ছে না, কত মানুষ মারা গেল, এটা নিয়ে কি আমরা রীতিমতো আমাদের মিডিয়াকে সারাক্ষণ ধরে এই নিয়ে ছিল যে আমেরিকার এই হাল কেন? জার্মানি যে বলে বিশাল তার বলে বিজ্ঞান, জার্মানির বিজ্ঞানের বলে শেষই নেই, সেই জার্মানির কি অবস্থা? সেটা এখন দিতে পারছে না, কি বলা হয় ভ্যাকসিনই দিতে পারছে না। তাই বলে কি আমরা ওটাকে নিয়ে তাকে কটাক্ষ করবো? অ্যাবসলিউটলি না। উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প দেম। এই কটাক্ষ করা যেই মানুষ থাকে যে সারাক্ষণ ভুল ধরছে, সারাক্ষণ সমালোচনা করছে, ফ্রয়েড বহু আগে বলেছিল সমস্যা আছে, সাইকোলজিক্যাল প্রবলেমস, there has to be some psychological problem। সে খালি ভুলই ধরছে। ইয়েস, ভুল তো যে কোনো দেশের মধ্যে ভুল স্টেপ হতে পারে, খারাপ জিনিস থাকতে পারে, কিন্তু আমি কি খালি ওইটাই কি দেখবো? আমি অন্যকে দেখবো না? তো যেটা আমি আই উইল এগ্রি 100% যে রোহিঙ্গার ব্যাপারে তো আমি মনে করি বড় আকারে প্রশংসা পাওয়া দরকার। যেভাবে আমরা ভুটানের চেয়ে একটা বড় পপুলেশনকে বাংলাদেশের ভিতরে এইভাবে রাখতে পেরেছি। আমি ভাষান্তরই বাদই দিলাম, আমি একেবারে একেবারে কি বলা হয় কক্সবাজারের কথা বলছি, সেখানে যেভাবে রাখা হয়েছে এটা তো আনথিঙ্কেবল। 40, আমি জানি না আপনাদের জানা আছে কিনা, 40,000 লোক থাকে পার স্কোয়ার মাইলে। সেই 40,000 লোকে যেভাবে আমরা প্যান্ডেমিক সামাল দিয়েছে এখন পর্যন্ত, প্যান্ডেমিক কিন্তু যে কোনো অবস্থা আবার খারাপ হতে পারে, কারণ মিউটেশন মানে সোফার মিউটেশন যেটা এসেছে আমাদের রক্ষা করেছে কিছুটা কিছুটা। আমাদের আমাদের ভিতরে এত ভাইরাস আছে এমনিতেই, এত বেশি ভাইরাস, যার জন্য এখন মানুষ বলছে কিছু ভাইরাস থাকা ভালো, ওই চটপটি খাওয়া ভালো, ফুচকা খাওয়া ভালো। বিলিভ ইট নট, আমরা যে পরিমাণে ওই কি বলা হয় রমনা পার্কের যে ফুচকা, ওই ফুচকা খাওয়ার পরে তো কয়েকটা ভাইরাস তো এমনি মারা যাবে। তো আমার কথা হচ্ছে যে ওই জন্য আমরা বেঁচে গেছি হয়তো, মনে যায়। তো তাই যদি হয়ে থাকে তো ওই ফুচকাকে করো। তো এই যে রোহিঙ্গারা বেঁচে গেল এখন পর্যন্ত, মিউটেশন খারাপ হতে পারে, আমি এক সপ্তাহ পরে 1 মাস পরে হয়তো বলবো যে হ্যাঁ আমাকে তো প্রিকশন নিতে হবে, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু এখন পর্যন্ত আমরা তো সামাল দিয়েছি, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই, কারণ এখানে লোক তো পালিয়ে গিয়েছিল, মানুষ এখানে পালিয়ে গেছে, কারণ এখানে একেবারে রীতিমতো আমার লেখাই আছে এর উপরে, কি বলা হয় কোভিড-19 এর উপরে, যে কিভাবে পত্র পত্রিকায় বিশেষ করে সব মানে পত্র পত্রিকায় না হলে বিশেষ কতগুলো পত্রিকা যেগুলো বিদেশিরা পড়ে সারাক্ষণ বসে ভয় দেখাচ্ছে, কারণ ওই বিদেশির কাছে শুনে ভয়ে করতে করতে চলে গেছে, এবং সেখানে একটা রাজনীতি আছে। সেই জায়গায় আমার মনে হয় আমাদের সচেতন হতে হবে। আমাকে ফার্স্ট হ্যান্ড প্রিন্সিপাল থাকতে হবে যে না, এই মাটিতে আমি এসে আমার চিন্তা ভাবনা, কারণ আজকে বা কালকে আমাকে তো মরতেই হবে, এত না যে আমি নিউ ইয়র্কে গেলে আমার আরো অন্যভাবে আমি মারা যাব, তা তো আর হবে না, বা আমি কানাডায় গেলে আমি আর একটা ভাবে মারা যাব। কে কখন কিভাবে মারা যাবে সেটা তো বলা যায় না। এটা আমি একটা কাহিনী না বলে পারছি না, যেহেতু টেররিজম নিয়ে অনেক সময় আমাদের করা হয়। অনেকে শান্তির জন্য নিউজিল্যান্ডে চলে গেল, নিউজিল্যান্ডে যে তারপরে আবার কি বলা হয় শুক্রবারের নামাজের সময় আবার ওই মসজিদে গেল, ওই মসজিদে যে মরল মানুষ। হাউ ডু ইউ নো যে তুমি কোথায় কে কখন কিভাবে মারা যাবে? কিন্তু আমি যদি বাঁচতে চাই আমাকে ডিগনিটি নিয়ে বাঁচতে হবে। আই হ্যাভ টু
একেবারে ওই শামসুর রহমানের একটা লাইন মনে রাখলে হবে। শামসুর রহমানের একটা বিখ্যাত লাইন আছে, সে লাইনটা হলো, আমি এখনো বেঁচে আছি, এ আমার এক ধরনের অহংকার। ওই অহংকার নিয়ে থাকতে হয়। প্রাইড যদি চলে যায় একবার, তাহলে তো গেল। কারণ বিদেশি তো ওই প্রাইডটাকে শেষ করে ফেলছে। যেই মুহূর্তে তুমি কানাডায় পা দিচ্ছ, যে মুহূর্তে অস্ট্রেলিয়া পা দিচ্ছ, তোমার চোখ কিন্তু নিচে চলেই যাবে, কারণ তোমার প্রাইড শেষ, কারণ ইউ হ্যাভ লেফট দ্য কান্ট্রি। তখন সে বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বাঁচালাম। কিন্তু ইউ হ্যাভ টু লিভ উইথ প্রাইড। এই যারা এত বড় বড় কথা বলছে ইত্যাদি, তারা কলোনিয়ালিজমের সময় কোথায় ছিল? একটু ব্রিটিশ মিউজিয়ামে গেলেই তো হবে, সব চোর ডাকাতের জিনিস সব চুরি করে নিয়ে এসেছে, করে ব্রিটিশ মিউজিয়াম করেছে। স্পষ্ট তো। অস্ট্রেলিয়ায়, মানে আমি তো, আমার তো হাসি পায়, আমি নিজে পড়াশোনা করেছি অস্ট্রেলিয়া, আমি মাস্টার্স করেছিলাম অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া যেখানে যায়, অস্ট্রেলিয়া অ্যাবরিজিনালদের চুরি করা একটা দেশ, দেশে বসে জোর করে ওখানে কি বলা হয়, একটা অ্যাবরিজিনালদের শেষ করে দিয়েছে। দিস ইজ হোয়াট অস্ট্রেলিয়া ইজ। হোয়াট ইজ সো গ্রেট অ্যাবাউট অস্ট্রেলিয়া? তার যখন সে ঘুমাতে যায়, তখন তো সে ভালো করেই জানে যে সে একটা অন্য দেশে যে দখল করে নিয়ে শেষ টেস্ট করে সে এখন ভালো অবস্থা তৈরি করেছে। হাউ ক্যান ইট বি মোরালি জাস্টিফাইড? স্যার সেই ইউএসএ জন্য তো তাই রেড ইন্ডিয়ানদের শেষ করে দিয়ে Absolutely, ইউএসএ এর জন্য। absolutely. ওই যে আচ্ছা, যেহেতু আমেরিকা এনেছে, আমি গুড এক্সাম্পল, ওই আমেরিকা সবাই বলে, ও এবার কি বলা হয়, হ্যারিস হয়েছে, কমলা হ্যারিস হয়েছে, একজন ইন্ডো আমেরিকান হয়েছে ইত্যাদি। হ্যাঁ, তারপরে ওইটা নিয়ে আবার সবাই হইচই করে। আবার যখন বারাক ওবামা হলো, তখন বলো ও একজন। আমেরিকা সবসময় ইমিগ্রেন্ট, ইটস এ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। কেন তারা বলছে, ও বাংলাদেশে তো এই ধরনের কেউ, বাংলাদেশে কেন হবে? বাংলাদেশ ইজ নট ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। যেদিন আমেরিকায় নেটিভ আমেরিকান প্রেসিডেন্ট হবে, রিমেম্বার মাই ওয়ার্ডস, যেদিন আমেরিকায় নেটিভ আমেরিকান প্রেসিডেন্ট হবে, সেদিন উই ক্যান সেলিব্রেট। তার আগে দেয়ার ক্যানট বি সেলিব্রেশন ফর কমলা হ্যারিস or for Barack Obama, because it's a land of immigrants. So is Donald Trump. সে হয়তো এক পুরুষ আগে এসেছে, এ হয়তো এক পুরুষ পড়ে গেছে। হেনরি কিসিঞ্জার, সেও তো ইমিগ্রেন্ট। They're all immigrants. আগে ইউরোপ থেকে গেছে বলে তারা বড় বড় প্রেস পেয়েছে। এখন সবাই ইউরোপ থেকে যাচ্ছে না বলেই এখন ভবিষ্যতে ইউ উইল গেট বাংলাদেশি। এবারই অনেক বাংলাদেশি আছে যারা মেম্বার হয়ে গেছে, তাদের তাদের কি বলে পার্লামেন্টে বিভিন্ন বেশ ৩-৪ জন বাংলাদেশি হয়ে গেছে। এটা বাড়বে, এটা কমার কথা না। এই নিয়ে হইচই করে বলা যে তাদের ডেমোক্রেসি আছে, তাদের ডেমোক্রেসি শুরু হয়েছে 1966-এ। আমেরিকার ডেমোক্রেসি শুরু হয়েছে 1966-এ, যখন 20% অফ দ্য আফ্রো আমেরিকানস যখন ভোটের রাইট পেয়েছে। হাউ ডেয়ার দে সে 400 ইয়ার্স? ওই 400 ইয়ার্স তো আমিও বলতে পারি যে আমার বাসার মধ্যে ডেমোক্রেসি ছিল। আরে ডাজন্ট মেক এনি সেন্স। 20% অফ দ্য আফ্রো আমেরিকান ডিড নট হ্যাভ এনি রাইট। এখনো কিন্তু অনেক জায়গায় বিভিন্ন ভাবে তাদের রাইটের খর্ব করা আছে, সেটা বাদই দিলাম, যেটাকে ভোটার সাপ্রেশন বলা হয়, সেটা বাদই দিলাম। কিন্তু লিগালি না হলে কেন আমরা কি বলে মার্টিন লুথারের কথা বলছি? কেন আমরা আই হ্যাভ আ ড্রিম এর ভাষণ কেন আসবে? এই যে আই হ্যাভ আ ড্রিম, হ্যাভ দ্যাট ড্রিম। 1966-67 যখন সই হলো, ভোটার রাইট দিল জনসন, তাও একটা কারণ ছিল, যেহেতু আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ করছে। যেই আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ করতে পারে, যেখানে একেবারে কার্পেট বোম্বিং করে শেষ করে দিচ্ছে, হাউ ক্যান দ্যাট কান্ট্রি বি ডেমোক্রেটিক? আমার মাথায় ঢুকে না। হাউ ইউরোপ ক্যান বি ডেমোক্রেটিক ফর 100 ইয়ার, যেখানে তার কলোনিয়ালিজম ধরে শেষ করে দিচ্ছে? হাউ ক্যান ব্রিটেন বি ডেমোক্রেটিক, যে একেবারে পুরো দক্ষিণ এশিয়াকে শেষ করে দিয়েছে, আফ্রিকাকে শেষ করে দিয়েছে, তাকে বলা হচ্ছে ডেমোক্রেটিক? উই শুড চেঞ্জ আওয়ার রাইটিংস। এন্ড কে করবে? এটা তো ব্রিটিশরা করবে না। ইউ হ্যাভ টু ডু ইট, উই হ্যাভ টু ডু ইট, ইচ অফ ইউ হ্যাভ টু ডু ইট। হোয়াট ইজ ব্রিটিশ হিস্ট্রি? এটা তো ব্রিটিশরাও জানে না। আমার যারা বন্ধু আছে কিছু, তারা জানে, তারা বলে আমরা এম্বারেসড। আমি তোকে বলেছিলাম যে ব্রিটিশ মিউজিয়াম আমাকে বলেছে অনেকবার, একবার গিয়েছিলাম বহু বছর আগে, যখনই যাই বলে প্লিজ আই লাভ ইউ টু সি হোয়াট, টু সি লুটেড থিংস। তখন বলে হ্যাঁ আমাদেরও, উই আর অলসো এম্বারেসড নাও। সো মাই পয়েন্ট হলো, এগুলো কে লিখবে? তার জন্য ইতিহাস, হ্যাভ কনফিডেন্স ইন ইয়োর সেলফ দ্যাট দিস ইজ দ্য ওল্ড সিভিলাইজেশন। তুমি যেখানে দাঁড়িয়ে আছো, নাহলে আমরা কেন সিনিয়র হলে এখনো দাঁড়িয়ে যাই? একটা শিক্ষক যে পড়ায় সে এখনো দাঁড়িয়ে যায়। আমার স্কুলের শিক্ষক যদি এখনো আসে, আমি হয়তো প্রফেসর, আমি এখনো দাঁড়িয়ে যাব। Why do we do that? It's a civilized, highly civilized country, Baba.
এগুলো আমরা ধরি না। হ্যাঁ, এর মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে কোনো সন্দেহ নেই, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমি অস্বীকার করবো না। তারপরেও যেই পরিমাণে মানুষ কি বলা হয়, মানুষ মারা যাচ্ছে বা খুন হচ্ছে ইত্যাদি, আমি তুলনা করা উচিত না, কিন্তু তুলনা কারণ যার যার বাসায় মারা যায় বা যার মার কি বলা হয়, মার কাছে তো একজনই যথেষ্ট। কিন্তু আমি এমনি বলছি, আমাকে যদি হিসাব করতে হয়, ইট ইজ মাচ সেফার ইন মেনি মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু কেই করবে, ওই যেহেতু এখনো মনে হচ্ছে এখানে খুব একটা প্যান্ডেমিকের সময় আমি দেখেছি যে এলিটরা, যাদের পয়সা আছে, তারা কানাডায় যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, মাথায় ঢুকে না তার। বলেন আমার গ্র্যান্ড চিলড্রেনকে দেখতে যাচ্ছি, ওয়াই কান্ট ইউর গ্র্যান্ড চিলড্রেন কাম টু বাংলাদেশ? সে আসবে না, কে হয়তো তারা মনে করে যে বাংলাদেশ ইজ মোর, প্যান্ডেমিকের সময় বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি, ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি। তুমি যদি তুলনা করো যে নাম্বার অফ ডেথ আর নাম্বার অফ ইনফেকশন ইজ মাচ সেফার, কিন্তু আসবে না। কারণ হচ্ছে মাথার মধ্যে যদি একবার ঢুকে যায়, এটা হলো মেইন, আমি লাস্ট পয়েন্ট, মাথার মধ্যে একবার যদি ঢুকে দেয় দ্যাট দ্য ওয়েস্ট ইজ বেটার, ইফ ইউর মাইন্ড ইজ কলোনাইজড, নাথিং ক্যান হেল্প ইউ। ওই জন্য মাইন্ডটাকে, ওই জন্য রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কথা আছে না, যে where the mind is কি বলে হয় ফ্রি, দে কিপ দ্য হেল্ড আই, ওই যে চিত্ত ভয় শূন্য, আমি বাংলায় কবিতাটা ভুলে গেছি, বাট আই এম শিওর তোমাদের অনেকেরই জানা আছে, সেই কবিতাটা পড়লেই বুঝতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আরেকটু ছোট্ট জিনিস, ওরা 400 বছরের তথাকথিত গণতন্ত্রের কথা বলে ইউএসএ, 400 বছরে তারা কমলা হ্যারিসকে এত বছর পরে একজন ভাইস প্রেসিডেন্ট করে, সেটা নিয়ে তাদের ভ্যানিটি। আমরা একজন শেখ হাসিনা দিয়েছি, আমরা একজন খালেদা জিয়া দিয়েছি 50 বছরের মধ্যে, যেটা তারা ভাবতে পারবে না। আরেকটা ছোট্ট কোয়েশ্চেন আছে স্যার, সেটা হচ্ছে আমরা, কে বলছে কথা? ও আচ্ছা, হ্যাঁ প্লিজ গো অ্যাহেড, প্লিজ গো অ্যাহেড, বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা এতক্ষণ আমাদের আদি সভ্যতা থেকে বর্তমান সমাজে যেই সিস্টেমগুলো, থিওরিগুলো সেটা দেখছিলাম। সেখান থেকে শেরশাহ এবং মোগল সম্রাটের মধ্যে আমরা মানে কোনটা বেটার এটা চিন্তা করতে পারি। ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে শেরশাহ যে গ্র্যান্ড র্যাঙ্ক করেছিলেন, এবং আমাদের বর্তমান সমাজে আমরা দেখি যে আমরা এই উন্নয়ন করেছি, এই উন্নয়ন করেছি। আসলে উন্নয়নমূলক শাসনতন্ত্রই ভালো নাকি শান্তিপূর্ণ শাসনতন্ত্র ভালো, এই জায়গায় গণতান্ত্রিক শাসনতন্ত্র ভালো, এই জায়গাটা স্যার একটু যদি ক্লিয়ার করতেন, শেরশাহ এবং মোগল আমলের যে উদাহরণটা টেনে স্যার। থ্যাংক ইউ স্যার। আসলে আমরা মোগলদের ব্যাপারে, শেরশাহ যেহেতু বেশি দিন থাকেনি, যদিও গ্র্যান্ড ট্রাঙ্ক রোড করেছিল, যার কিছুটা নিদর্শন যশোরে গেলে এখনো তুমি পাবে, এবং ওপার বাংলায়ও পাবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের, এমনকি দিল্লি লাহোরে ওখানে কিছুটা পাওয়া যায়। কিন্তু এমনি মোগলরা, মনে রাখতে হবে যে আমাদের এই দক্ষিণ এশিয়া বিদেশিরাই কিন্তু শাসন করেছে বেশিরভাগ। আমি যদি একটু অঙ্ক করি তাহলে বুঝতে পারবে। ব্রিটিশরা 190 বছর শাসন করেছে, কিন্তু 190 বছর যদি বলা হয়, সেটা মূলত বেঙ্গলে 100, বেঙ্গল বলতে আমি সবসময় কিন্তু বেঙ্গল, বিহার এন্ড উড়িষ্যা, অলওয়েজ রিমেম্বার দ্যাট ইজ গ্রেটার বেঙ্গল। এই বিহার এন্ড উড়িষ্যা তৈরি করেছে কিন্তু মূলত ব্রিটিশরা। সো এই বেঙ্গল 190 বছরে ব্রিটিশরা ছিল, বাকি ইসে কিন্তু মাত্র 90 বছর ছিল। আচ্ছা, মোগলরা কিন্তু ছিল 330 বছর, আর তার আগে সুলতান ডাইনেস্টি, তার আগে 300 বছর ছিল। সো আমি যদি সুলতান ডাইনেস্টি যারা টার্ক ছিল, মূলত টার্ক, মোগলরা কিন্তু ছিল চাগাতাই টার্ক। না, হোয়াট ইজ চাগাতাই টার্ক? তারা ছিল মঙ্গলস আর টার্কের ব্লেন্ড করা, তারা পুরোপুরি মঙ্গলও না, আবার পুরোপুরি আবার টার্কও না, ইজ এ চাগাতাই টার্ক। এই চাগাতাই টার্ক ছিল 330 বছর। 300, 350 আর 190 যদি দেখি, অলমোস্ট 900 বছর আমরা কিন্তু বিদেশিদের ছিলাম। আমাদের এই বখতিয়ার খিলজির আসার আগে সেন ডাইনেস্টি যদি বললো মাত্র 40 বছর ছিল, তার আগে ছিল পাল ডাইনেস্টি। পাল ডাইনেস্টি মানুষ ভুলেই গেছে, পাল ডাইনেস্টি ছিল 400 বছর। এই পাল ডাইনেস্টির প্রথম যে রাজা, ওটাও ভুলে গেছে, প্রথম রাজা হলো গোপাল। গোপাল কিন্তু নির্বাচিত রাজা। মানুষ ভুলে গেছে এই যে নির্বাচন যেটা হয়, এই নির্বাচন যেটাকে রিপাবলিকান সিস্টেম বলে, এখন
এখন ইউরোপিয়ানসও লেখা শুরু করেছে যে এই রিপাবলিকান সিস্টেম গ্রিকসদের আগেই এই বেঙ্গলে ছিল, যেটাকে বলা হয় লিচ্ছাবি রিপাবলিক। লিচ্ছাবি রিপাবলিক 6th সেঞ্চুরি, মানে মানে আনথিঙ্কেবল। তখনই কিন্তু ইলেক্টেড রাজা ছিল, যার জন্য আমাদের একটা বাক্য আছে রাজা মহারাজা। আমরা বলি না, তখন বিভিন্ন রাজারা মিলে নির্বাচিত করতো একজন মহারাজাকে, এবং 2 বছর পর পর আবার নির্বাচন হতো। এই নির্বাচন করে যে রাজা তৈরি করা, তার ভালো এক্সাম্পল হলো গোপাল। একেবারে কিন্তু সাধারণ সাধারণ মানুষ থেকে এসেছে, কিন্তু একেবারে কোনো ব্লাডেরই না। আমরা যখন রিপাবলিকান বলি আর মনার্কি বলি, তার মধ্যে তফাৎটা হলো একটা হলো ব্লাড আর একটা হলো ব্লাড ছাড়া। এই ব্লাড ছাড়া রিপাবলিকান সিস্টেম গ্রিকসদের আগে এই বেঙ্গলে হয়েছিল। এখন মানুষ ভুলে গেছে, যার জন্য ওই গোপালের পরে আমি যদি রিপাবলিকান সিস্টেম দেখি, তাহলে রীতিমতো আমি মনে করি 71 হলো একটা সাংঘাতিক পরিবর্তন চলা বলতে গেলে। কিন্তু আমি তো ভাঙা, বেঙ্গল তো ভাঙা, মানে একেবারে ইস্ট বেঙ্গল। আমার ওয়েস্ট বেঙ্গল নেই, আমার আসাম নেই, আমার বিহার নেই, আমার ওড়িশা নেই, কিছু নেই। মানে কোনোদিন আলোচনা হলে হয়তো বেঙ্গল নিয়ে আলোচনা হলে হয়তো ম্যাপ দেখালে বুঝতে পারে যে কিভাবে আমি ইংরেজিতে বলি এটাকে কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার। একটা কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার করেছে ব্রিটিশরা, এবং ব্রিটিশরা ডেলিবারেটলি এই বেঙ্গলকে ভেঙেছে। ভাঙার পরেও ইস্ট বেঙ্গল আবার উঠে এসেছে। এই এখন যেটা বলছি, আমি বলছি রিরাইজ অফ বেঙ্গল। সেটা যদি আমি দেখি, আমার কাছে মনে হচ্ছে মোগলদের কাছ থেকে যেটা শেখার আছে, অনেক কিছু শেখার আছে। একটা তো তাজমহল, কিভাবে কবরস্থানকে সৌন্দর্য রোমান্টিক করা যায়, এটা তো মোগল ছাড়া আর কেউ সম্ভব না। আমি জানি না এই বনানী মসজিদ, সরি বনানী কবরস্থান, সেটা করা যাবে কিনা কোনোদিন, কিন্তু এটা মোগলরাই করতে পেরেছে। এই কি বলে, রীতিমতো কবরস্থান রোমান্টিক, কি বলা হয়, আবার হানিমুনেও যায় আবার ওই তাজমহলের সময়। আমি মাথায় ঢোকে না, হানিমুনের সময় কবরস্থানে কেউ যাচ্ছে না, কিন্তু বনানীতে কেউ যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু ওইখানে যাচ্ছে। কিন্তু আমরা এই বিয়ের অনুষ্ঠানে আনতে পারি একটা, যে আপনি বনানী কবরস্থান থেকেও যেতে হতে পারে, নাহলে আপনাকে যাইতে হবে একেবারে আরেকটা কবরস্থান দেখতে, সেটা হলো তাজমহল। নাও এই মোগলসরা আকবরের, যদি আমরা তো আকবরকে নিয়ে চর্চা করি না। আকবরের ফরেন পলিসি, কে জানি বলছিল যে বাংলাদেশ ফরেন পলিসি নিয়ে কাজ করি। আমি তো মনে করি যে উচিত হবে দেখা যে আকবরের সময় ফরেন পলিসি কি ছিল। আচ্ছা, আমরা যখন শাহজাহানের কথা বলি, আমরা মনে হয় শাহজাহানের আর কোনো কাজ ছিল না, একটা গোলাপ ফুল নিয়ে মমতাজের পিছনে ঘুরতেছে, এইটাই মনে হয়। যার মনে তার কোনো কাজ নাই। আমি যদি কি শাহজাহানকে, হ্যাঁ স্যার মমতাজ, আর মনে কাজ নেই যে তাজমহল করছে। আরে শাহজাহান ওয়াজ শাহজাহান বাবা, এবং বাই দ্য টাইম অফ শাহজাহান সেটা একেবারে ইন্ডিয়ান, কারণ এদের সব মা কিন্তু ইন্ডিয়ান। মনে রাখতে হবে যে মোগলসরা কিন্তু ব্রিটিশদের মতন ওই সামারকান্দ আর বুখারা থেকে বা কি বলা হয় ইস্ট এশিয়া, সরি সেন্ট্রাল এশিয়া থেকে, ইস্তানবুল থেকে কিন্তু তারা তাদের ওয়াইফদের নিয়ে আসে নাই। তারা এখানে এসেছে, এখানে বিয়ে করেছে, এখানে বাচ্চা হয়েছে ইত্যাদি। And that is the difference between the Mughals and the English. ইংলিশরা কিন্তু তাদের ওয়াইফ নিয়ে এসেছে একেবারে ইংল্যান্ড থেকে, and সেইটাই হলো বিরাট সময়, এবং চুরি করে নিয়ে গেছে। মোগলসরা কিন্তু চুরি করে সামারকান্দে নিয়ে যায়নি, বা বুখারাতে নিয়ে মিউজিয়াম তৈরি করেনি। এইগুলা মানুষ আসলে ভুলে গেছে না। ওই মোগলের মধ্যে আকবর আজকে যে সেকুলারিজম বলে যে ওয়েস্ট থেকে আসছে, মানে এর চেয়ে মানে জ্ঞানের অভাব থাকলেই বলতে পারে এই সেকুলার। যার জন্য আমি তিনটা কেন দেখালাম, এই তিনটার মধ্যে কি অশোকা, কি বাউল, কি গান্ধী, তার মধ্যে সেকুলার এলিমেন্ট, যেটাকে আমরা অসাম্প্রদায়িক বলি। সেকুলার বললে আবার আর একটা সমস্যা হতে পারে, যে অসাম্প্রদায়িক যদি বলি, এটা কিন্তু বিশাল ভাবে আছে এই উপমহাদেশে। এবার আকবর ওয়াজ ওয়ান অফ দোজ গ্রেট, কি বলা হয়, এম্পারার, যে চেষ্টা করেছিল এটাকে কি বলা হয় রীতিমতো তার এম্পায়ারে তৈরি করা। সেই এখন আমরা বলছি যে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে শিখতে হবে। ওয়াই কান্ট ইউ গো ব্যাক টু আকবর? ওয়াই কান্ট ইউ সি আবুল ফজলের লেখার মধ্যে আইনি আকবরে কি লেখা আছে ইত্যাদি? এইগুলো তো আমরা পড়ছি না। আমরা ওই ফরেন পলিসি জানি না যে শাহজাহানের কি ফরেন পলিসি ছিল, আওরঙ্গজেবের কি ফরেন পলিসি ছিল। আওরঙ্গজেব এত কেন যুদ্ধ করেছে, মুসলিমদের এগেনস্টে সে যুদ্ধ করেছে, হিন্দু রাজাদের সাথে না কিন্তু। এবং মনে রাখতে হবে যে এদের সেনাপতিও কিন্তু বিভিন্ন ধর্মের সেনাপতি ছিল। এই জায়গায় আমার মনে হচ্ছে যে শেখার আছে, কিন্তু জ্ঞানটা একবার চলে গেলে ওই জ্ঞানটা উদ্ধার করতে আবার সময় লাগে। সেই জন্য আমি মনে করি আজকের যে প্রজন্ম আছে
এবং এখন যেহেতু প্রচুর লেখালেখি হচ্ছে ইত্যাদি, এখন ইন্টারনেটে অনেক কিছু পাওয়া যায়, আমি মনে করি যে সেই জায়গায় আমাদের যেতে হবে। কারণ যেই মোগল সাম্রাজ্য 330 বছর রাজত্ব করলো, তারা কেমন করে 330 বছর থাকলো, কোন চিন্তা ভাবনা করে থাকলো, কি পলিসি নিয়ে থাকলো, এবং অনেকটা কিন্তু ব্রিটিশরা কিন্তু তাদের কাছ থেকে শিখেছে। শিখেই কিন্তু তারা টিকতে পারলো না, মাত্র 190 বছর টিকেছে বেঙ্গলে, সেটাও বেঙ্গলেরদের একটা বিরাট দোষের কারণে। এবং তারপরে তো আমরা রীতিমতো নিজেরাই মারামারি শুরু করে দিলাম। ওই জায়গায় যদি আমার কিছুটা যায়, তারপরে যে আমি সুলতান ডাইনেস্টি দেখি যারা 300 বছর ছিল, আমরা তো একেবারেই জানি না সুলতান ডাইনেস্টি। আমরা খালি কি জানি, আমরা জানি ওই যে কি বলা হয়, কুতুবউদ্দিন আইবকের নাম শুনি, আর শুনি যে সে স্লেভের ছিল। আমরা ভুলে গেছি যে আফ্রিকা ডাইনেস্টি ছিল, হাফসি ডাইনেস্টি। আফ্রিকানরাও কিন্তু এই দক্ষিণ এশিয়ায় কিন্তু এই যে আফ্রিকা মানেই যে একবার স্লেভ তা না, আফ্রিকারও কিন্তু রাজতন্ত্র ছিল। এই জায়গায় আমাদের যাওয়া দরকার। তো সেই জায়গায় যাওয়ার জন্য আমি মনে করি আজকের যে আলোচনা হয়তো শুরু হয়েছে, এটা শেষ ডেফিনেটলি না। আমি মনে করি যে যারা সামনে বসে আছো, আমার মনে হয় তারা যদি যেই ক্ষেত্রেই থাকো না কেন, কিছুটা যদি তোমরা উৎসাহী বোধ করো, তাহলে আরো যদি চর্চা করো, তারা আমার মনে হয় একটা জায়গায় হয়তো আমরা যাবো। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ইমতিয়াজ আহমেদ। প্রফেসর ইমতিয়াজ আহমেদ একজন অত্যন্ত আমি কি বলবো, বাংলায় বলতে ভাল লাগবে না শুনতে, পণ্ডিত ব্যক্তি বলতে চাই আর কি। উনি এত জ্ঞানী মানুষ যে আমরা যদি ঘন্টার পর ঘন্টা শুনি তো ওরা শেষ হবে না। কারণ উনি একাধারে লেখাপড়া করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং কার্লটন ইউনিভার্সিটিতে। প্লিজ আন্ডারস্ট্যান্ড, মানে মানুষের জ্ঞানের পরিধি কিভাবে পারে। উনি একটা বৈরুতের একটা ইউনিভার্সিটিতে উনি কিন্তু ভিজিটিং প্রফেসর। 28টারও বেশি বই হয় উনি লিখেছেন, অথবা উনি কো এডিটর, মানে এডিটর, অথবা উনি কো রাইটার। ঠিক আছে? তো এবং যিনি কিনা জ্ঞানের চর্চা করেন সবসময় প্রতিনিয়ত, এমন একজন মানুষকে আমরা আমাদের মাঝে আজকে পেয়েছি। তো তাকে তো শুনতে ইচ্ছা করে, তাই না? তো আমাদের সময় সীমাবদ্ধতার কারণে প্রফেসর ইমতিয়াজ আমরা বোধহয় এখন এখানে শেষ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সেলেন্ট প্রেজেন্স। আপনার হয়ে একটা ছোট্ট সুভিনির আমাদের কাছ থেকে গ্রহণ করবে। আমি আবার জানাচ্ছি প্রফেসর ডক্টর মিজানুর রহমান মজুমদার, প্লিজ কাম আপ টু দ্য স্টেজ, এবং আমাদের একটা ছোট্ট সুভিনির আমি গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. Thank you. Thank you very much. ধন্যবাদ। তাহলে আমি যেতে পারি এখন? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সবাই আমরা খুব এনজয় করলাম না? অনেক ইন্টারেক্টিভ ছিল, অনেক অজানাকে জানতে পেরেছি। জানার দরকার ছিল এগুলো, এই রায়লায় না আসলে জানতে পারতাম। ওকে, এই রায়লার এই বিউটিটা হচ্ছে এটা যে আমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের বাইরে অনেক কিছু আছে আমাদের জীবনে। আমরা যদি জানি তাহলে মনে হবে যে না, এটা তো খুব জানা দরকার। আর যদি কোনো সময় না জানি তাহলে আসলে কোনো সময় ফিলই করবো না যে এই তো আসলে জানা দরকার ছিল। সো আমাদের একটা বড় অসুবিধা কিংবা ল্যাকিংস হচ্ছে আমরা জানি না আমাদের কি জানা দরকার। সো রায়লাতে এসে আমরা জানতে পেরেছি যে অনেক কিছু জানার আছে যেটা আসলে আমরা জানি না, আমরা হয়তো ভবিষ্যতে জানবো। সো আমরা এই সেশনটি একটু লেন্দি হয়েছে, তারপরে যেহেতু ইন্টারেক্টিভ ছিল, আমরা ইন্টারেস্ট ছিল, আমরা জেনেছি, এবং আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি যাকে আসলে চাইলেই সবসময় পাওয়া যায় না। সো আমাদের এখন ব্রেক না? এখন যদি আমরা ব্রেক না নিই তাহলে কি হবে? খেলা হবে। ওকে, তাহলে খেলা হবে আমাদের সকালে। আসলে 8টা টিমের খেলা হওয়ার কথা ছিল, 4টা টিম খেলেছে।
যে 4টা টিম খেলেছে সেই 4টা টিম এখন ব্রেকে চলে যাবে। ওকে, তাদের ছুটি, ঠিক আছে, তাদের ছুটি। আর যে 4টা টিম খেলেনি সেই 4টা টিম আমরা এখন ডিরেক্ট খেলার মাঠে চলে যাব, ক্রিকেট মাঠে। সো আমরা আমাদের ম্যাচটি শেষ করব। তবে এই 4টা টিমের জন্য একটি অনুরোধ, সেটি হচ্ছে যে আমরা তো 15-16 জন করে আছি না, আমাদের টিমে 2 জন করে হচ্ছে ট্যালেন্ট হান্টে সন্ধ্যায় নেক্সটে পার্টিসিপেট করবে। সেই 2 জনকে আমরা এই ক্রিকেট থেকে বাদ দিব। ওকে, আমাদের ক্রিকেট টিমে সেই 2 জনকে রাখবো না, তারা প্রয়োজনে এখানেই থাকবে, টেন্টে থাকবে, তারা তাদের মতো প্রিপারেশন নিবে, যাতে 6টায় আমাদের ট্যালেন্ট হান্ট শো হবে এখানেই। আমরা 6টায় সব টিম এখানে চলে আসবো ট্যালেন্ট হান্টের জন্য। আর যারা পার্টিসিপেট করবে তারা এই সময়টাতে একটু নিজেদেরকে আরেকটু প্রিপেয়ার করে নিবে। আর যারা ক্রিকেট খেলবে তাদেরও অনুরোধ করবো যে তাদের টিমে 2 জন যারা ট্যালেন্ট হান্টে পার্টিসিপেট করবে তারা যাতে ক্রিকেট টিমে না থাকে। ওকে, রুবেল কিছু বলবা? আচ্ছা, আপনারা যারা ক্রিকেট খেলতে যাবেন একদম জাস্ট 1 মিনিটের মধ্যে এখানে আপনাদের ছোলা মুড়ি আছে, 1 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে ক্রিকেট মাঠে যাবেন। আর